আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমাকে তোমরা একটু শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও, যারা আছো আমার সাথে ঠিক মতো শোনা যায় এবং দেখা যায় কিনা একটু জানাবে। জুম্মান সরকার সালাম দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসমানি আখি বলেছে আমাদেরকে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ফাহিম রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ইসরাত জাহান রয়েছে, সালাম দিয়েছে। ওকে, স্নেহা রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তো আমরা একটু ওয়েট করছি, সবাই জয়েন করুক আমাদের সাথে। আজকে আমরা কিন্তু তৃতীয় অধ্যায় শুরু করব। অর্থনীতি প্রথম পত্রে তৃতীয় অধ্যায়। আমরা অর্থনীতি দ্বিতীয় অধ্যায় আর প্রথম অধ্যায় শেষ করছি, প্রথম আর দ্বিতীয়। আজকে আমরা তৃতীয় অধ্যায় পড়বো ইনশাআল্লাহ। সো সবাই একটু ওয়েট করি, সবাই আসুক। আর তোমাদের যারা আছে কাছের মধ্যে তাদেরকে একটু মেনশন করে দাও, তারাও চলে আসুক আমাদের সাথে। আচ্ছা ভাইয়া, এমসিকিউ 16, 35, 36, 39, 40, 43 নাম্বার প্রবলেম। আচ্ছা, এই প্রথম অধ্যায়ে তাই না? প্রথম অধ্যায়ের। আচ্ছা, আমি তোমাকে এমসিকিউগুলো একটু সলভ করে দিচ্ছি। যাদের প্রথম অধ্যায়ে প্রবলেম আছে ওরা একটু আমাকে বলো প্রথম অধ্যায়ে কি কি প্রবলেম আছে। আমি একটু একজনের কয়েকটা এমসিকিউ বলছে, সেগুলো একটু দেখা দিব কেমন। সো চলো আমি একটু প্রথম অধ্যায়ের এমসিকিউগুলো দেখা দিই। যাদের প্রবলেম আছে তাদেরকে একটু সলভ করে দিচ্ছি। 16, 35, 36। আচ্ছা, প্রথমে 16 নাম্বারটা একটু দেখি আমি। দেখো 16 নাম্বারটা বলছে যে প্রচলিত অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থার মধ্যে মূল পার্থক্য হচ্ছে মূল উৎস, মানব সম্পদ ও সমাজ। মানে প্রচলিত অর্থব্যবস্থার মানে এটা আগে বলতে হবে, প্রচলিত অর্থব্যবস্থার সাথে ইসলামী অর্থব্যবস্থা পরে বলছে কেমন। তারপর মূল উৎস মানব ও সমাজ, মূল উৎস কোরআন ও হাদিস, মধ্যে মূল পার্থক্য বলছে মূল উৎস কোরআন ও হাদিস। তারপর হচ্ছে এর পরবর্তীতে দিছে অমুসলিম নাগরিকদের স্বার্থ সংরক্ষণ, সুদ ঘুষ মজুদদারি নেই। তাহলে এখান থেকে আমরা অপশন কি দিছে আমাদেরকে? 16 নাম্বার, 16 হচ্ছে 2। হ্যাঁ, 16 নাম্বার 2। মূল উৎস কোরআন এবং হাদিস। প্রচলিত অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থার মধ্যে মূল পার্থক্য বলছে মূল উৎস মানব এবং সমাজ, মানব এবং সমাজ নয়, এটা ঠিক আছে। মূল উৎস কোরআন এবং হাদিস। প্রচলিত অর্থব্যবস্থার সাথে এটা বলা যায় মূল উৎস কোরআন এবং হাদিস, এটা পার্থক্য আছে। আর এই পাশে যেগুলো আছে সেগুলো একটু দেখি। অমুসলিম নাগরিকদের স্বার্থ সংরক্ষণ হয়, অমুসলিম নাগরিকদের স্বার্থ সংরক্ষণ হয়, হ্যাঁ সেটা তো হয়। সুদ ঘুষ মজুদদারি নেই, সেটা তো ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেনটা মনে হয় একটু ভুল আছে, এরকম হইতে পারে। কোয়েশ্চেনটার মধ্যে মনে হয় অপশনগুলোতে সবগুলো নিচে লাস্টে যে তিনটা সেই তিনটা তো রাইট মনে হচ্ছে কেমন। আচ্ছা, এরপরে চলে আসি 35, 36। 35 নাম্বারটার মধ্যে একটু আছে, তোমরা একটু ঠিক করে নিবা। 35 নাম্বারটার মধ্যে এখানে এই যে উদ্দীপক আছে সেই উদ্দীপকে এটা হচ্ছে 8 হবে কেমন। এটা 8 হবে, 8। এখন মিলে কিনা দেখো, বলছে 5 একক ওয়াদ্রব্য উৎপাদনের ফলে সুযোগ ব্যয় কত হবে। অর্থাৎ ওয়াদ্রব্য উৎপাদন 0 থেকে 5 হলে তাহলে আমাদের এক্স দ্রব্যের উৎপাদন 15 থেকে 12 হয়ে যায়। তাহলে আমাদের এক্স দ্রব্যের উৎপাদন কতটুকু হ্রাস পাচ্ছে? ওয়াদ্রব্যের উৎপাদন 0 থেকে 5 হলে এক্স দ্রব্যের উৎপাদন হ্রাস পাচ্ছে 15 থেকে 12 হয়ে যায়। তার মানে সুযোগ ব্যয় হচ্ছে 3, কারণ এখানে এক্স দ্রব্যের উৎপাদন হ্রাস পাচ্ছে 3। সো আনসার হচ্ছে 3 হবে, আনসার 3। যারা বলছে সি থেকে বি তে উৎপাদন স্থানান্তরিত হয় তবে সুযোগ ব্যয় কত। সি থেকে বি পড়ছে, এই সি থেকে বিতে গেলে তাহলে সুযোগ ব্যয় কত। তাহলে দেখো সি থেকে বিতে গেলে আমরা দেখবো কোনটা বৃদ্ধি পাচ্ছে কোনটা হ্রাস পাচ্ছে। সি থেকে বিতে গেলে এটা বৃদ্ধি পাচ্ছে, এটা কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা এই যে অতিরিক্ত উৎপাদন করতেছি 10 থেকে 12 করতেছি, এর ফলে ওয়াই দ্রব্যের উৎপাদন কি হয়ে যাচ্ছে? 8 থেকে 5 হয়ে যাচ্ছে। তাহলে হ্রাস পাচ্ছে কত? 3। তাহলে ওইটার আনসার কি হবে? 3 হবে। 36 এর আনসার 3 হবে। এরপর হচ্ছে 39, 40, 43। 39, 40 দেখি আবার। উনচল্লিশ, 40, 43। ওকে, 39 নাম্বার এখানে চিত্র নাই কেমন, চিত্রটা এখানে পড়ে নাই। সো চিত্রটা তোমার জন্য, চিত্রের জন্য তুমি বুঝতেছো না, চিত্রটা নাই এখানে কেমন। সো চিত্রটা তুমি চাইলে বসাতে পারো, বাট তুমি দুটো না পড়লে চলবে, কোনো প্রবলেম নাই। এখানে চিত্রটা পড়ে নাই, টাইপিং মিস্টেকের সময় চিত্রটা পড়ে নাই। মেইন সমস্যা কি হয়েছে জানো? প্রথম 3টা অধ্যায়ের মধ্যে আমাদের হচ্ছে আমরা একবার টাইপ করাইছি এই অধ্যায়টা,
3টা অধ্যায়, এবং হচ্ছে এরপর এগুলোকে আবার কনভার্ট করতে হয়েছে অন্য ফরম্যাটে। যে অন্য ফরম্যাটে কনভার্ট করছে সে ভুল করে ফেলছে বেশি, বুঝছো? মানে প্রথম 3টা অধ্যায় কিভাবে ভুল করছে, যেমন প্রথম 3টা অধ্যায় তোমরা বেশ কিছু মিস্টেক দেখতে পাবা, যেমন এই জায়গায় চিত্র পড়ে নাই, তারপরে এখানে একটা মিস্টেক, এই যে দেখালাম এটা 8 হওয়ার কথা ছিল। তো আমরা এইবারে এই যেটা এডিশন বের করবো সেটাতে একদম সবগুলো আবার ভালো করে করবো, ক্লিয়ার করবো, এবং আশা করছি এটাতে প্রবলেম থাকবে না। আর 43 নাম্বারটা দেখি, 43 নাম্বারটা বলছে, আর হ্যাঁ এটা তো পারার কথা, সেখানে বলছে যে আমাদের সবাই লক্ষ্য করো, এখানে একটা চিত্র আছে, এই চিত্র থেকে আমাদের কি প্রশ্ন করছে, চিত্র থেকে প্রশ্ন করছে যে 28 পণ পাঠের সুযোগ ব্যয়, মানে আমি যদি 28 পণ পুরোটাই পাঠ করি তাহলে আমার সুযোগ ব্যয় কত হবে। আমি 28 পণ যদি পুরোটাই পাঠ করি তাহলে কোন জিনিসটা একদম ছেড়ে দিচ্ছি বলতো? এই যে ধানের উৎপাদন কত করতে পারতাম, সর্বোচ্চ 40 করতে পারতাম, সেটা ডাইরেক্ট 0-তে চলে আসবে যদি আমি 28 পণ পুরোটাই কি করি, পাঠ করি। তারপরে এখানে সুযোগ ব্যয় হবে আমাদের 40 পণ হচ্ছে ধান, বুঝছো? আমি পুরোটা যদি পাট উৎপাদন করি তাহলে আমি ধান উৎপাদন করতে পারবো না, ডাইরেক্ট ধান 0-তে চলে আসবে। তো আমরা বলতে পারি এই 40 পুরোটাই হচ্ছে ধান। একটা দ্রব্যের সম্পূর্ণ উৎপাদন করলে অপর দ্রব্য উৎপাদন যতটুকু উৎপাদন করতে পারতাম সর্বোচ্চ, সেটা পুরোটাই কি হবে, সুযোগ ব্যয় হবে। ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। ওকে, 28 নাম্বার দেখেন তো ভাইয়া। আচ্ছা 28 নাম্বার দেখতেছি। ওকে, এটা একটু দেখো সবাই, অনেকে হয়তো এটা পারবা না, আমি একটু বলে দিচ্ছি। বলছে একটি দ্রব্যের উৎপাদন প্রতিবার একই পরিমাণে বৃদ্ধির জন্য অন্য দ্রব্যের উৎপাদন যদি প্রতিবার একই পরিমাণে ত্যাগ করতে হয় তাহলে উৎপাদন সীমারেখা কোন আকৃতির হবে। এটা এই সূচিটা এভাবে বলা হচ্ছে, আমি যদি একটা সূচি আকারে লেখার চেষ্টা করি, এরকম বলা হচ্ছে যে আমি যদি বলি দুইটা দ্রব্য, একটা হচ্ছে এক্স দ্রব্য, একটা হচ্ছে ওয়াই দ্রব্য, এভাবে বলা হচ্ছে যে এক্স দ্রব্যের উৎপাদন মনে করো 3, ওয়াই দ্রব্যের উৎপাদন 1। বলা হচ্ছে এক্স দ্রব্যের এই ওয়াই দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যদি সেম পরিমাণে ত্যাগ করতে হয়, যেমন এটা একটা অতিরিক্ত উৎপাদনের জন্য এই দ্রব্যের উৎপাদন একটা ছেড়ে দিলে 2 থাকবে। আবার আমি এই ওয়াই দ্রব্যের উৎপাদন আরেক একক বৃদ্ধি করলে এক দ্রব্যের উৎপাদন আরেক একক কি হয়ে যাবে, কমে যাবে। এই জিনিসটা বলা হচ্ছে, অর্থাৎ একটি দ্রব্যের উৎপাদন প্রতিবার একই পরিমাণে বৃদ্ধির জন্য অন্য দ্রব্যের উৎপাদন প্রতিবার একই পরিমাণে ত্যাগ করতে হলে উৎপাদন সীমারেখা কোন আকৃতির হবে, বুঝা গেছে? সো একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন করতে হবে সেম পরিমাণে ছেড়ে দিতে হচ্ছে। এটা অতিরিক্ত একক উৎপাদন, এটা অতিরিক্ত একক ছেড়ে দিতে হচ্ছে, এটা অতিরিক্ত একক উৎপাদন, এটা অতিরিক্ত একক ছেড়ে দিতে হচ্ছে। সেটাকে আমরা কি বলছি, তোমার সূচি বলছি। এখান থেকে আকৃতি যদি আমরা একটা উৎপাদন সীমারেখা রাখি তাহলে কেমন হবে, আমি যদি এখানে দুটো অক্ষর নিচ্ছি, এক্স অক্ষ এটা এক্স দ্রব্য এখানে ধরবো, ওয়াই দ্রব্য এখানে ধরবো। এক্স এর মধ্যে আমরা নিলাম 1 2 3 নিলাম, এখানে আমরা নিলাম 1 2 3 আমরা নিলাম, কেমন? সো 1 2 3, এখানে নিলাম 1 2 এবং 3। সো আমি যদি বলি এক্স দ্রব্য উৎপাদন 3 হলে ওয়াই দ্রব্য উৎপাদন 1, এক্স দ্রব্য উৎপাদন 3 হলে ওয়াই দ্রব্য উৎপাদন কত, 1। প্রথম বিন্দু হবে এই জায়গাটাতে 3 এর সাথে 1, এক্স দ্রব্য 2 ওয়াই দ্রব্য 2, সো 2 এর সাথে 2 হবে, 2 এর সাথে 2। তারপর হচ্ছে এক্স দ্রব্য যদি 1 হয়, এই এক্স দ্রব্য যদি 1 হয়, ওয়াই দ্রব্য হচ্ছে 3, এক্স দ্রব্য 1 হলে ওয়াই দ্রব্য কত, 3 হবে। এটা হচ্ছে আমাদের পরের বিন্দু। এই 3টা বিন্দু এখন আমরা যোগ করব, 3টা বিন্দু যোগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের উৎপাদন সীমারেখা। তাহলে উৎপাদন সীমারেখাটা একটা কি হচ্ছে, সরলাকৃতির। এটাকে আমরা বলবো অবতল উত্তল হবে না, সরলাকৃতির হবে। আনসার হচ্ছে সরলাকৃতির। না ভাইয়া, ক্লাসগুলো জুম অ্যাপে নিতে পারবো না ভাইয়া, কারণ জুম অ্যাপে হচ্ছে এতজন একসাথে ক্লাস নিলে অনেক ডিস্টার্ব হয়, অনেকে মাইক অন করে রাখে, এই মাইক বন্ধ করো, মাইক বন্ধ করো, মাইক বন্ধ করে বলতে বলতে আমার গলার পানি শুকায় যায়, আমি পড়াতে পারি না। বুঝতে পারছো? আর কারো সমস্যা আছে কোনো? আচ্ছা, না থাকলে আমরা তৃতীয় অধ্যায় শুরু করছি। চলো আমরা তৃতীয় অধ্যায় শুরু করবো আজকে। তৃতীয় অধ্যায় চ্যাপ্টার 3। দেখো চ্যাপ্টার 3 আমাদের যেটা আছে এটাকে আমরা বলি, এই চ্যাপ্টারের নাম হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। এই পুরো অধ্যায়ের নাম এটা। তো এখানে আমরা 3টা অংশে ভাগ করা এই চ্যাপ্টারটা। একটাকে আমরা বলি উৎপাদন অংশ, যেটাকে আমরা প্রোডাকশন সম্পর্কে আলোচনা করব, উৎপাদন সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। 2 নম্বর উৎপাদন ব্যয় সম্পর্কে আলোচনা করব, তারপর উৎপাদন আয় সম্পর্কে আলোচনা করব, প্রোডাকশন কস্ট এবং প্রোডাকশন কি ইনকাম সম্পর্কে আমরা আলোচনা করব।
সো চলো আমরা শুরু করি। তো যেহেতু এই চ্যাপ্টারটা উৎপাদন দিয়ে শুরু, প্রথমে আমরা উৎপাদন সম্পর্কে কথা বলবো। উৎপাদন বা প্রোডাকশন বলতে আমরা কি বুঝি? আমি তোমাদেরকে প্রোডাকশন কথাটা দুইটা জায়গায় পড়াই ফেলছি অলরেডি। একটা পড়াইছি দ্বিতীয় অধ্যায়ের একদম শুরুতেই, উৎপাদন কি ভোগ কি সেটা আমি পড়াইছি। তারপর প্রথম অধ্যায়ে পড়াইছি। প্রথম অধ্যায়ে যখন আমি বলছি মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে বিভিন্ন কর্মপর্যায়, 4টা কর্মপর্যায় ছিল, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। সেখানেও আমরা উৎপাদন সম্পর্কে বলছি। আবারও বলছি উৎপাদন সম্পর্কে। উৎপাদন বলতে আমরা সাধারণত কোনো জিনিস সৃষ্টিকে, কোনো জিনিস বানানোকে বুঝি। অ্যাকচুয়ালি অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝানো হয় কোনো দ্রব্যে বাড়তি উপযোগ সৃষ্টি করা, প্রকৃতি প্রদত্ত কোনো জিনিসের মধ্যে বাড়তি উপযোগ সৃষ্টি করা। কিভাবে? যেমন ধরো এই যে মনে করো যে একটা কলম, এই যে কলমটা, এই কলমটা সৃষ্টি হয়েছে কিভাবে, বানিয়েছি কিভাবে? আমরা এটা হচ্ছে প্লাস্টিক থেকে তৈরি করেছি। প্লাস্টিক কোথা থেকে তৈরি হয়ে আছে? কতগুলো কেমিক্যাল বা আবর্জনা বা প্রাকৃতিক কোনো গাছপালা থেকে তৈরি হয়েছে। তার মানে প্রকৃতি প্রদত্ত কোনো একটা জিনিসের, কতগুলো জিনিসের আমরা বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করেছি। করার পরে আমরা কি করেছি? প্লাস্টিক বানিয়েছি। সেই প্লাস্টিক থেকে কি হয়েছে? আমাদের কলম তৈরি হয়েছে। মনে করো বই, একটা বই কেমনে তৈরি হয়? প্রথমে হচ্ছে কাগজ তৈরি হয়, কাগজ থেকে বই তৈরি হয়। কাগজ কোথা থেকে তৈরি হয়? গাছপালা থেকে তৈরি হয়, বাঁশ থেকে তৈরি হয়। তো বাঁশ থেকে হয় কি? কাগজ। কাগজ থেকে বই হয়। হ্যাঁ, গাছেরও একটা, বাঁশেরও একটা কি আছে? উপযোগিতা আছে, আমাদের মানে অভাব পূরণ করার ক্ষমতা আছে গাছের বা বাঁশের। বাট যখন সেটা বইয়ে রূপান্তর হয়, সেটার উপযোগিতা আরো বেড়ে যায়, বিদায় এটা আমরা বেশি দামে কিনি, তাই না? যেমন একটা বাঁশের দাম মনে করো যে 100 টাকা, কিন্তু একটা বইয়ের দাম হচ্ছে 500 টাকা, 1000 টাকা, এরকম হইতে পারে না? এটার দাম কেন বাড়তেছে? কারণ এর মধ্যে উপযোগিতা সৃষ্টি হচ্ছে, উপযোগ বৃদ্ধি পাচ্ছে, মানুষের অপহরণ করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে আমরা যদি বলি এখন যে উৎপাদন বলতে বোঝানো হয় প্রকৃতি প্রদত্ত কোন একটা জিনিসের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে। এখানে আসলে উৎপাদন আসলে তোমার 6 ধরনের উপযোগ সৃষ্টি করে। মানে উৎপাদনের মাধ্যমে আমরা 6 ধরনের উপযোগ সৃষ্টি করতে পারি। উপযোগ মানে কি সেটা আমরা পড়াইছি দ্বিতীয় অধ্যায় ডিটেলসে। সো উপযোগ বলতে বোঝানো হয় কোনো দ্রব্যে বিদ্যমান মানুষের অপহরণ করার যে ক্ষমতা সেটাকে। যেমন এই কলমের ক্ষমতা কি? অপহরণ করার ক্ষমতা, আমি লিখতে পারছি। লাইটের অপহরণ করার ক্ষমতা কি? আমাকে আলো দিচ্ছে। ক্যামেরা আমাকে তোমরা দেখতে পাচ্ছ। মাইক্রোফোন আমাকে তোমরা শুনতে পাচ্ছ। তার মানে আমরা বলি যে উপযোগ বলতে বোঝাচ্ছে কোনো দ্রব্যে বিদ্যমান মানুষের অপহরণ করার যে ক্ষমতাটা আছে সেটাই। এই ক্ষমতাটা বৃদ্ধি করাকে আমরা কি বলছি? উৎপাদন বলছি। তো এই ক্ষমতাটা আমরা বৃদ্ধি করতে পারি 6টা উপায়ে, বা বলতে পারো 6 ধরনের উপযোগ আমরা সৃষ্টি করতে পারি প্রকৃতি প্রদত্ত কোনো জিনিসের মধ্যে। সেগুলো এখানে লেখা আছে যে উৎপাদন 6 ধরনের উপযোগ সৃষ্টি করে থাকে। 1 নম্বর হচ্ছে রূপগত, আমরা রূপের পরিবর্তন করি। দেখো একটা মনে করো যে বাঁশ বা একটা গাছ ছিল একরকম সবুজ, তারপর পাতা, তারপর হচ্ছে পাহাড়ে এরকম, কিন্তু যখন সেটাকে আমরা বই বানিয়েছি, সেটা আমাদের ক্লাসরুমে, সেটা আমাদের পড়ার রুমে চলে এসেছে। তার মানে এটা একটা রূপের পরিবর্তন। গাছটা দেখতে একরকম, বইটা দেখতে অন্যরকম, তার মানে রূপগত পরিবর্তন হয়। 2 নম্বর হচ্ছে স্থানগত পরিবর্তন হয়। গাছটা ছিল কোথায়? পাহাড়ে, জঙ্গলে, সেখান থেকে আমাদের ক্লাসরুমে চলে এসেছে। তো এখানে একটা স্থানের পরিবর্তন হয়েছে। সময়গত বা কালগত পরিবর্তন হয়, আমরা এটাকে স্টোর করে রাখতে পারি। গাছ বাস হয়তো নির্দিষ্ট সময় পরে সেটা পচে যাবে, গলে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে, বাট বইটা আমরা অনেক বছর পর্যন্ত সংরক্ষিত করতে পারি। তার মানে সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করতে পারি আমরা উৎপাদনের মাধ্যমে। সেবাগত উপযোগ সৃষ্টি করতে পারি। সেবাগত উপযোগ সাধারণত আমরা বীমা বা অন্যান্য বীমার মাধ্যমে সাধারণত করা হয়, ঠিক আছে? সো এরপর হচ্ছে সত্যগত মানে হচ্ছে মালিকানা হস্তান্তর হওয়া কিন্তু এক ধরনের উপযোগ। যেমন আমি তোমাকে এই কলমটা বিক্রি করলাম 30 টাকা দিয়ে। সো তুমি যখন এই কলমটা বিক্রি করবা, তুমি অবশ্যই 30 টাকার চেয়ে বেশি বিক্রি করবা। সাধারণত তুমি 30 টাকা দিয়ে কিনছো, তুমি এটা 35 টাকা দিয়ে বিক্রি করবা। তাহলে মানুষ এটা বেশি দিয়ে কেন কিনতেছে? কারণ এটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিন্তু একটা উপযোগ সৃষ্টি হয়েছে। যেমন আমরা যদি বলি এই কলমটা কিন্তু সরাসরি তোমরা উৎপাদন যে করছে তার কাছ থেকে ক্রয় করনি, যে উৎপাদন করছে সে বিক্রি করছে আরেকজনকে, সেখান থেকে তোমরা ক্রয় করছো, তাই না? তার মানে ওই যে ক্রয় বিক্রয় হয়েছে সেখানেও কিন্তু একটা কি হয়েছে? উপযোগিতার সৃষ্টি হয়েছে। যে উৎপাদন করতে সে কিন্তু তোমার বাসা গিয়ে এটা বিক্রি করতে পারতেছে না, বা তার সব জায়গায় দোকান খুলে সে কি করতে পারছে না, বিক্রি করতে পারছে না এই দ্রব্যটা। বুঝতে পেরেছি? তাহলে সত্যগত উপযোগ সৃষ্টি হয়েছে। এরপর হচ্ছে জ্ঞানগত উপযোগ। জ্ঞানগত মানে হচ্ছে এটা আমাদের বিভিন্ন ধরনের জ্ঞানের বৃদ্ধি করে। যখন আমরা বলি যে কোন একটা পণ্য আমরা কি করব, বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করব, তাহলে ওই বিজ্ঞাপনটাকে আমরা বলি যে জ্ঞানগত উপযোগ সৃষ্টি করতেছে বিজ্ঞাপনটা। মানে একটা জ্ঞানের পরিধি বৃদ্ধি করতেছে। বা মনে করো এই গল্পটাতে যে ভালো লেখা যায় সেটা আমরা জানি না। কেমন জানি? যে যখন আমরা একটা বিজ্ঞাপন দিচ্ছি তখন আমরা বুঝি যে এই গল্পটা দিয়ে ভালো কি করা যায়,
লেখা যায়, এটা অনেক অনেক ভালো কলমটা, তখন কি মানে আমাদের জ্ঞানের যে কমতি সেটা কি হয় ফিল আপ হয়, আমরা বুঝতে পারি যে এই কলমটা ভালো। সো জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে বিজ্ঞাপনের মাধ্যমে, বা বিজ্ঞাপন দিয়ে আমরা জ্ঞানগত উপযোগ সৃষ্টি করি। তোমরা যারা ব্যবসায় শিক্ষার আছে তারা মোটামুটি এগুলো সম্পর্কে অবগত আছো, যে 6 ধরনের উপযোগ বা বাণিজ্য সাধন উপযোগ সৃষ্টি করে, সেগুলো হচ্ছে এগুলো। তো আমরা বলবো উৎপাদন কাকে বলে? উৎপাদন মানে প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্যের রূপগত, গুণগত, স্থানগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করাকে আমরা কি বলবো? উৎপাদন বলবো। তো আমরা সবাই একটু মুখস্থ করে ফেলি উৎপাদন কাকে বলে। ভাই 4 নাম্বারটা হচ্ছে সেবাগত উপযোগ। সেবাগত সাধারণত হয়ে থাকে এরকম, যেমন পণ্যটা, এই যে এই কলমটা মনে করো যে একটা আমরা গোডাউনে রাখছি, কেমন? ওই গোডাউনের মধ্যে কি হইতে পারে? আগুন ধরতে পারে। আগুন ধরে কি হইতে পারে? সব পণ্য নষ্ট হয়ে যেতে পারে, যেটার জন্য আমরা বীমা করে থাকি। সো এটা হচ্ছে বীমা। তারপর হচ্ছে তুমি বলতে পারো, হ্যাঁ বীমাই সাধারণত, যেমন এটা আমি পরিবহন করতেছি এক জায়গা থেকে অন্য জায়গায়, সো আমার অ্যাক্সিডেন্ট হয়ে সব পণ্য নষ্ট হয়ে যেতে পারে, সো সেটার জন্য বীমা করে রাখা। সেই বীমাটাকে বলা হয় আমরা যে সেটা আমাদের একটা সেবাগত উপযোগ দিচ্ছে, আমাদের একটা সেবা দিবে, আমাদের একটা কি দিবে, তোমার কি বলতে পারো, এটার মাধ্যমে আমরা একটা কি পাবো? ফেসিলিটিস পাবো, ঝুঁকিগত বলতে পারো, ঝুঁকিগত। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে সত্যগত, অর্থাৎ যখন আমরা ক্রয় বিক্রয় করি তখন পণ্যের ক্রয় বিক্রয়ের মাধ্যমে এটার মালিকানা হস্তান্তর হয়, এটাকে বলা হয় সত্তার পরিবর্তন হয়। ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়, ক্রয় বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে। আর আছে 1 নাম্বার বলছি আমরা রূপগত, রূপের পরিবর্তন। ওই যে গাছ বাঁশ সেটা একরকম দেখতে ছিল, সেটা হচ্ছে মানে কি হয়ে কাগজ হয়ে বা বই হয়ে সেটা অন্যরকম হয়েছে। একটা মনে করো যে সোফা, সেটা হচ্ছে একটা গাছ ছিল, সেখান থেকে আমরা বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে এটা কত সুন্দর একটা শেপ দিয়েছি, তার মানে এটা রূপের পরিবর্তন হয়েছে। এই রূপের পরিবর্তনের জন্য আমরা কি দিচ্ছি? টাকা দিচ্ছি, তাই না? ভাই আপনি কি ভারতীয় দ্রব্য বয়কট করেছেন? কিসে ভারতীয় দ্রব্য, কেন বয়কট করেছেন কিনা জিজ্ঞেস করতেছো? এখানে ক্লাসের মধ্যে এই কথা কেন? কথা বলার আর কোনো স্কোপ নাই? কথা বলার জন্য আর কোনো কথা পাচ্ছ না তুমি? আচ্ছা, তাহলে আমরা যে বলছিলাম উৎপাদন বলতে কি বোঝানো হয়, আমরা বলবো প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্যের রূপগত, গুণগত, স্থানগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। সো দ্রুত একটু লিখে ফেলো তো। আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, তুমি আবার ঢুকো, লাইভ থেকে বের হয়ে আবার রিফ্রেশ করে আবার ঢুকো, দেখবা। আচ্ছা, আমরা এটা বুঝছি, আসলে বুঝছি কিনা বলো তো? উৎপাদন পারবো কিনা? সবাই একটু ডান লিখবা, উৎপাদন পারবে কিনা, উৎপাদন কাকে বলে? অকরপত্র বয়ান জেনেছি, ইজিগুলিস কিনতে হবে কিনা? হ্যাঁ, তোমার জন্য ভালো যদি কিনো আর কি। অকরপত্র তো অনেক ডিটেলস আছে, সো এতগুলো তুমি যদি পড়তে না পারো, তোমার যদি মনে হয় যে না আমার একটু সহজভাবে, একটু ইজিলি পরীক্ষার আগে একটু চোখ বলাবো, ভালো করে মনে রাখতে পারবো, তাহলে তুমি এটা নিবা, ঠিক আছে? অকরপত্রতে এত সহজ ভাষা বা এত ছোট বা কম লিখবে না, অনেক বেশি লিখছে আর কি।
আচ্ছা 5 নাম্বারটা, এখন 5 নাম্বারটা সত্যগত মানে হচ্ছে সত্তার পরিবর্তন। অর্থাৎ আমি যদি বলি যে আমার কাছ থেকে তোমাকে পণ্যটা তোমার কাছে দিয়ে দিলাম, তার মানে এটা আমার সত্তায় ছিল এতদিন পর্যন্ত, আমার মালিকানায় ছিল, যখন তোমাকে দিয়েছি তোমার মালিকানায় চলে যাচ্ছে, এটাকে বলা হয় সত্যগত পরিবর্তন, মানে ক্রয় বিক্রয়ের মাধ্যমে এই উপযোগটা সৃষ্টি হয় আর কি। আচ্ছা চলো আমরা এরপরে দেখি, আমরা এরপরে দেখব উৎপাদনের উপকরণ। শোনো, আমরা এই যে কলমটা বানাবো, এই কলমটা বানানোর জন্য আমাদের 4টা উপকরণের প্রয়োজন হয়। 1 নম্বরে আমরা বলে থাকি, 1 নম্বর হচ্ছে ভূমি, 2 নম্বর শ্রম, 3 নম্বর মূলধন, 4 নম্বর হচ্ছে সংগঠন। অর্থাৎ যে কোনো দ্রব্য উৎপাদনের জন্য এই 4টা জিনিসের বা 4টা উপকরণের প্রয়োজন হয়। 1 নম্বর ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এগুলো ইংরেজি সহ আমরা মুখস্থ করব। ভূমিকে আমরা বলি ল্যান্ড, শ্রমকে আমরা বলি লেবার, মূলধনকে ক্যাপিটাল এবং সংগঠনকে আমরা অর্গানাইজেশন বলি। সো এই 4টা একটু সবাই মুখস্থ করতে হবে। উৎপাদন উপকরণ 4টি। তবে আধুনিক অর্থনীতিবিদরা এখানে আরেকটা উপকরণ এখানে অ্যাড করেছে। আধুনিক অর্থনীতিবিদরা উৎপাদন উপকরণ হিসেবে প্রযুক্তিকে বা টেকনোলজি জ্ঞানকেও চিহ্নিত করেন। অর্থাৎ এই 4টা আমরা মেইনলি উৎপাদন উপকরণ, বাট প্রযুক্তি বা আমরা বলতে পারি টেকনোলজি, এটাকে আমরা উৎপাদন উপকরণ হিসেবে বিবেচনা করি সাধারণ বর্তমানে আর কি। বর্তমানে এটাকে উৎপাদন উপকরণ হিসেবে বিবেচনা করা যায়। বাট পরীক্ষা যদি আসে উৎপাদন উপকরণ করে তাহলে আনসার করবা 4টি। যদি পরীক্ষা আসে উৎপাদন উপকরণ করে তাহলে 4টি বলবা। সো এই 4টা মুখস্থ করো। উৎপাদন উপকরণ 4, এটা কিন্তু আমি পড়িয়েছি তোমাদেরকে, কোথায় জানো? প্রথম অধ্যায়ে কিন্তু পড়িয়েছি। উৎপাদন উপকরণ 4টি পড়িয়েছি বন্টন প্রণালীর মধ্যে। শেষ, মুখস্থ হয়েছে। নেক্সট কোন চ্যাপ্টার পড়াবেন? এই যে আগে তৃতীয়তে শেষ করি, তারপর নেক্সট কথা বলিও, আগে এটা শেষ করি, এরপর আমরা চতুর্থ পড়বো আর কি। এটার পরে চতুর্থ পড়তে হবে। আচ্ছা, তো আমরা চলে আসি তাহলে। চলো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই 4টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা কথা বলবো ভূমি সম্পর্কে। ভূমি বলতে আমরা কি বুঝে থাকি? সাধারণত ভূমি বলতে তুমি কি বুঝতেছো? সাধারণত ভূমি বলতে তুমি মনে করতেছো যে ভূপৃষ্ঠ, এই যে মাটি, সেটাই হচ্ছে ভূমি, তাই না? কিন্তু অর্থনীতির মধ্যে ভূমি বলতে শুধু ভূপৃষ্ঠকে বোঝায় না। মাথায় রাখতে হবে অর্থনীতির মধ্যে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সেই সব বস্তুকে বোঝাবে যেগুলো মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণে এসে অর্থ উপার্জনে বা অর্থ উপার্জনে সহযোগিতা বা সহায়তা করবে। তাহলে আমরা বলছি কি, ভূমি বলতে শুধুমাত্র প্রকৃতি মানে ভূপৃষ্ঠকে বোঝায় না, প্রকৃতি প্রদত্ত সেই সবকিছু জিনিসকে বোঝাবে যেগুলো মানুষের মালিকানা বা নিয়ন্ত্রণে এসে অর্থ উপার্জনে সহযোগিতা করে। যেমন আমরা বলতে পারি, মনে করো ভূপৃষ্ঠ, এটাও একটা ভূমি, ঠিক আছে। এছাড়া আমরা যদি বলি যে আমরা সূর্যের আলো দিয়ে কি করব, আমরা বিদ্যুৎ উৎপাদন করব, তাহলে সেক্ষেত্রে আমার জন্য ভূমি হিসেবে কাজ করবে ওই সূর্যের আলোটা। আমি যদি বলি আমি নদীর পানির স্রোতের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করবো, তাহলে সেক্ষেত্রে নদীর পানির স্রোতটা হচ্ছে আমার জন্য ভূমি হিসেবে কাজ করবে। আমি মনে করি সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ করব, তাহলে সেক্ষেত্রে আমার জন্য ভূমি হিসেবে কাজ করবে ওই সমুদ্রটা। তার মানে আমরা বলবো ভূমি হলো প্রকৃতি প্রদত্ত সেই সব জিনিস যেগুলো মানুষের মালিকানা এবং নিয়ন্ত্রণে এসে অর্থ উপার্জন কি করে থাকে, সহযোগিতা করে থাকে। বুঝতে পেরেছি? তৃতীয় অধ্যায়ে আমাদের 7 থেকে 8টা লেকচার লাগবে ভাইয়া। তাহলে আমরা কি পারবো? ভূমি হলো অর্থনীতি, ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সেই সব বস্তুকে বোঝায় যেগুলো মালিকানা ও নিয়ন্ত্রণে এসে অর্থ উপার্জনে সহযোগিতা। যেমন এখানে ভূপৃষ্ঠ, আলো, বাতাস, পানি, সমুদ্র সবগুলোকে আমরা কি বলতে পারি? ভূমি হিসেবে বলতে পারি। এরপর আসো, এরপর হচ্ছে আমরা ভূমির বৈশিষ্ট্যগুলো একটু দেখবো। আচ্ছা, ভূমির বৈশিষ্ট্য দেখার আগে দেখি, এই যে আমরা বলছি ভূমি, এই ভূমিটা ব্যবহারের জন্য এই ভূমির মালিককে আমাদের যেটা দিতে হয় সেটাকে আমরা ভূমি পারিশ্রমিক বলি, সেটা হচ্ছে খাজনা বা রেন্ট। তাহলে এটা আমাদের মনে রাখবো আমরা যে ভূমির পারিশ্রমিক বা ভূমির জন্য আমরা ভূমির মালিককে যেটা দিয়ে থাকি সেটাকে আমরা কি বলে থাকি? খাজনা বা রেন্ট বলে থাকি। কেমন? সেখানে ভূমির বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে। ভূমির বৈশিষ্ট্য 1 নম্বর আছে ভূমি প্রকৃতির দান। আমাদের একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, আগে আমরা ভূমি কাকে বলে সেটা মুখস্থ করি। সবাই একটু ভূমি কাকে বলে একটু মুখস্থ করো।
এখানে লেখা আছে অর্থনৈতিক ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সেসব বস্তুকে বোঝায় যেগুলো মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণে এসে অর্থ উপার্জনে সহায়তা করে, যেমন ভূপৃষ্ঠ, আলো বাতাস, পানি, সমুদ্র ইত্যাদি। একটু মুখস্থ করো সবাই। দ্রুত মুখস্থ করতে হবে। ভূমি কাকে বলে মুখস্থ করো। হ্যাঁ, ভূমি বৈশিষ্ট্য মুখ্য পরীক্ষা আসবে ভাইয়া। ওকে, ডান বলছে অনেকে। তাহলে আমরা এরপরে যাচ্ছি। তাহলে আমরা বলবো ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সেসব, ভূমি বলতে অর্থনীতি ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সেসব বস্তুকে বোঝায় যেগুলো মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণে এসে অর্থ উপার্জনে সহযোগিতা করে থাকে। এই ভূমি পারিশ্রমিকগুলো চলো আমরা একটু আলোচনা করি। ভূমি পারিশ্রমিকের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভূমি প্রকৃতির দান, অর্থাৎ যে ভূমি সেটা হচ্ছে আমাদের প্রকৃতি প্রদত্ত একটা জিনিস। এটা ভূমি শুধু প্রকৃতি থেকে পাওয়া যাবে, এমনি চাইলে কেউ সৃষ্টি করতে পারবে না। সো এটাকে আমরা বলি প্রকৃতি প্রদত্ত দান ভূমি। 2 নম্বর, এটা তো বুঝতেছো না, ভূমি যোগান সীমাবদ্ধ। যোগান সীমাবদ্ধ মানে কি বোঝায় দেখো। যোগান সীমাবদ্ধ মানে বোঝানো হয়, তোমাদেরকে আমি দ্বিতীয় অধ্যায় পড়াইছি যে যেগুলো সীমাবদ্ধ যোগান থাকে সেই দ্রব্যগুলোর যোগান রেখাটা দেখতে কেমন হয়। দেখাতে এরকম বলছিলাম না যে কোন একটা দ্রব্যের দাম যদি আমি বলি, কোন একটা দ্রব্যের দাম হচ্ছে লম্ব অক্ষে এবং সেই দ্রব্যের যোগান যেটা সেটা হচ্ছে ভূমি অক্ষে। সো যোগানকে আমরা যদি ভূমি অক্ষে ধরি, সো দেখতে পাই দাম মনে করো যে 10 টাকা, তখন যোগানের পরিমাণ হচ্ছে 10। দাম বেড়েছে, দাম বৃদ্ধি পেলেও কিন্তু যোগান ঠিক থাকবে, যোগান বাড়ানো যাবে না। এটাকে আমরা বলি সীমাবদ্ধ যোগান। দাম যদি আরো বেড়ে যায় তাও যোগান বাড়ানো যাবে না। ভূমির যোগান কখনোই বাড়ানো যাবে না। আমি কি চাইলেই ভূপৃষ্ঠের আয়তন বাড়াতে পারবো? আমি কি চাইলে সূর্যের আলো বাড়াতে পারবো? সমুদ্র বড় করতে পারবো? আমি কি চাইলে নদীর পানি কি করতে পারবো? স্রোত পরিবর্তন করতে পারবো? নদীর পানি স্রোতটা আমি আটকাতে পারবো? পারবো না। তার মানে ভূমি যোগান সীমাবদ্ধ। ভূমির যোগান চাইলে আমি করতে পারবো না, এটাকে বেশি আমি যতটুকু প্রয়োজন ততটুকু আমি কি করতে পারবো, বাড়াতে পারবো না। এটা যোগান হচ্ছে সীমাবদ্ধ, এটা স্থির থাকবে যতটুকু আছে ততটুকু। ক্লিয়ার? এরপর চলে আসো। এবার হচ্ছে ভূমির ক্ষেত্রে উর্বরতা শক্তির পার্থক্য। হ্যাঁ, ভূমির ক্ষেত্রে দেখবা, আচ্ছা এই জিনিসটা একটু বলে ফেলি। এই সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে একটু বলি। সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। এখানে দুইটা আমি এমসিকিউ বলতে পারি। একটা হচ্ছে যদি বলা হয় যে জমির যোগান রেখা দেখতে কেমন হয়, তাহলে আনসার হবে লম্ব অক্ষের সমান্তরাল, কারণ জমির যোগান রেখা বাড়ানো যায় না, দাম বাড়ালো। এটা 1 নম্বর কথা। সেটা যে কোনো জায়গায় বলতে পারে, ঢাকা শহরের অদূরে একটা জমি, সেই জমির যোগান রেখা কেমন হবে, তাহলে বলবো লম্ব অক্ষের সমান্তরাল। যাই বলুক, জমির যোগান রেখা অলওয়েজ লম্ব অক্ষের সমান্তরাল হবে, দাম বৃদ্ধি পেলে যোগান বাড়ানো যাবে না। আবার আসতে পারে যে জমির যোগান রেখার ঢাল কি, জমির যোগান রেখার ঢাল কত। তোমরা কি বলতে পারবা যে এই রেখাটার ঢাল কি হবে, লম্ব অক্ষের সমান্তরাল রেখাটার ঢাল কত হবে? পড়াইছি না তোমাদেরকে? দ্বিতীয় অধ্যায়ে পড়াইছি না? বলো। এই লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল কত হয়? সবগুলো ক্লাসের লিংক হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে উপরে হচ্ছে, তুমি দেখবে একটা পিন করা আছে একটা মেসেজ, তুমি দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো। হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলে একটা দেখবা যে উপরে একটা পিন পোস্ট একটা আছে। পিন আছে কিনা সেটা আমি শিওর জানি না, বাট পিন থাকার কথা। না পাইলে উপরে তুমি একটা লিঙ্ক পাবা, সে লিঙ্কে গেলে পাবা। আচ্ছা আমি লিঙ্কটা আবার দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি লিঙ্কটা আবার দিচ্ছি। দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়েছি লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলে তুমি কি পেয়ে যাবা, সবগুলো ক্লাসের রেকর্ড সুন্দর করে সাজানো পেয়ে যাবা।
আচ্ছা, তাহলে আমরা কি বলছি যে ডান হচ্ছে লম্বককে, যোগান হচ্ছে ভূমিকে। এটা ঢাল কত হবে? ঢাল জিজ্ঞেস করছি, কেউ পারতেছে না? ঢাল কত হবে? কেউ পারো না? আমরা বলবো এই রেখাটার ঢাল হবে, ভূমির যোগারেখার ঢাল হবে অসীম ঢাল, অসীম হবে। কেউ পারেনি, কেউ পারেনি, তোমাদের যা পড়াচ্ছে সব খাই ফেলতেছে। অসীম ঢাল হবে কেন? কারণ লম্বককে সমান্তরাল মনে হচ্ছে রেখাটা এত বেশি খারাপ যে তুমি ঢাল কাউন্ট করতে পারবে না, সো ঢাল হবে অসীম, মাথা রাখবা, অসীম ঢাল বলবো এটাকে। আবার আমি যদি বলি ভূমির যোগান রেখার স্থিতিস্থাপকতাটা কেমন, ভূমির যোগান রেখার স্থিতিস্থাপকতা কেমন, তাহলে কি বলবা? ভূমির যোগান রেখার স্থিতিস্থাপকতা কেমন? তোমরা কি ভুলে গেছো সব? রায়ান বলেছে অসীম হবে, হ্যাঁ ঠিক আছে, অসীম, ভেরি গুড। আমাকে বলো স্থিতিস্থাপকতা কি হবে? লম্বকের সমান্তরাল সরলরেখার, লম্বকের সমান্তরাল রেখার স্থিতিস্থাপকতা কেমন হয়? শূন্য স্থিতিস্থাপকতা। এটাকে আমরা কি বলবো? শূন্য স্থিতিস্থাপকতা। ঠিক আছে, মনে থাকবে। এই দুটো প্রশ্ন ভালো করে মাথা রাখবা। ভূমির যোগান রেখার ঢাল হবে অসীম, কিন্তু ভূমির যোগান রেখার স্থিতিস্থাপকতা হবে শূন্য। ঠিক আছে, আর হচ্ছে ভূমির যোগান রেখা লম্বকের সমান্তরাল হয়, এটা একটু মাথা রাখবা। আচ্ছা, এরপরে চলে আসি। এরপর হচ্ছে 3 নম্বর, ভূমির ক্ষেত্রে উর্বরতা শক্তির কি আছে? উর্বরতা শক্তির পার্থক্য ঘটে। তা আমি যদি তোমাদেরকে বলি যেখানে আমি দুইটা জমি আঁকতেছি, মনে করো, দেখো, সো এটা একটা মনে করো নদী, এটা কি নদী, এটা হচ্ছে নদী। এই নদীর মধ্যে এখানে একটা জমি আছে, এখানে আরেকটা জমি আছে আরো একটু দূরে। সো এখানে দুই জায়গাতে আমরা কি করতেছি? আমরা ধান রোপণ করলাম। সো দেখো এই দুইটা জমির মধ্যে আমি যদি বলি এটা হচ্ছে ক জমি, এটা এ জমি, এটা হচ্ছে বি জমি। আমি যদি বলি এ জমি বা বি জমি, এই দুইটা জমির মধ্যে কোন জমির উর্বরতা বেশি হবে? আমরা বলবো কোন জমির উর্বরতা বেশি হবে? এ জমির উর্বরতা বেশি হবে, কারণ এটা হচ্ছে নদীর পাশে। সো নদীর পাশে এখানে পলি মাটি পড়ার সম্ভাবনা আছে, যার কারণে এটার উর্বরতা বেশি হবে। অন্যদিকে এই বি জমির উর্বরতা একটু কম হবে। তার মানে ভূমির ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, জায়গা ভেদে কি হইতে পারে? উর্বরতা শক্তির পার্থক্য হইতে পারে। এরপর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য। আচ্ছা, এটা এখন আমরা পড়ি নাই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা, বাট এই চ্যাপ্টারে আমরা পড়বো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি। বাট এতটুকু তোমাদেরকে বলে রাখতে পারি, এতটুকু তোমাদেরকে এনশিওর করতে পারি, সেটা হচ্ছে যেখানে আমরা দেখবো আমরা একজন লেবার ইউজ করলাম, টোটাল প্রোডাকশন, সরি মার্জিনাল প্রোডাকশন, এভাবে লিখি, টোটাল প্রোডাকশন যেটা হবে সে টোটাল প্রোডাকশন হচ্ছে 10। 2 জন ব্যবহার করলাম, টোটাল যে প্রোডাকশনটা সেটা হলো 18। 3 জন ব্যবহার করলাম, টোটাল প্রোডাকশন হলো 24। আমি যদি বলি মার্জিনাল প্রোডাকশন কত হবে? মার্জিনাল প্রোডাকশন হবে একটার ক্ষেত্রে যেটাই মোট সেটা কি হয়? প্রান্তিক হয়। তারপর 1 থেকে 2 জন লেবার ব্যবহার করলে টোটাল প্রোডাকশনের পরিবর্তন 10 থেকে 18 হয়ে আছে। তার মানে এটার পরিবর্তন কত হয়ে আছে? 18 থেকে 10 বিয়োগ করে দাও, তাহলে আনসার হচ্ছে 8। 2 থেকে 3 জন আমি লেবার ব্যবহার করলে 18 থেকে 24 হয়, তাহলে 24 থেকে 18 বিয়োগ করে দাও, 24 থেকে 18 বিয়োগ করলে আনসার হচ্ছে কত হবে? 6। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? প্রান্তিক উৎপাদন। কি হচ্ছে? প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। আমরা উৎপাদনের উপকরণ বৃদ্ধি করছি এক এক করে, কিন্তু সে হারে প্রান্তিক উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে না, প্রান্তিক উৎপাদনটা স্থির থাকতেছে, প্রান্তিক উৎপাদনটা আর কি হয়ে যাচ্ছে? হ্রাস পাচ্ছে। এটাকে আমরা বলি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো, বাট এটা মাথায় রাখবো ভূমির ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়, যে ভূমির ক্ষেত্রে যখনই তুমি এই জমিতে তুমি কি করবা? উপকরণ বৃদ্ধি করবা, উৎপাদন উপকরণ বৃদ্ধি করবা একটা জমির মধ্যে, সেটার যে প্রান্তিক উৎপাদন সেটা আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কি পাবে? হ্রাস পাবে। আমরা কি পারবো? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য হবে কিসের ক্ষেত্রে? ভূমির ক্ষেত্রে। আচ্ছা, এরপর চলে আসি ভূমি স্থানান্তরযোগ্য নয়। এটা মানে হচ্ছে ভূমিকে আমরা চাইলেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবো না,
যেমন আমি যদি চাই এই যে এখানে বি জমি যেটা ছিল সেই বি জমিটাকে আমি যদি তুলে এ জমির কাছে নিয়ে যেতে চাই, এ জমিকে বি জমির কাছে আনতে চাই, তাহলে কি পারবো? পারবো না। তুই বলতে পারো স্যার একটা কি দিয়ে এক্সকাভেটর দিয়ে কি করেন, মাটিগুলো সব তুলে নিয়ে ওখানে নিয়ে যান। হ্যাঁ, আমরা মাটি নিয়ে যেতে পারবো, বাট মাটির নিচে মাটি থাকবে, বাট ভূমি তো থাকবে এই জায়গায়, তাই না? মাটির নিচে মাটি থাকবে, এই ভূমিটাকে তুমি চাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় করতে পারবে না, নিয়ে যেতে পারবে না, ভূমির নিচেও ভূমি থাকবে। সো আমরা বলতে পারি যে ভূমি স্থানান্তরযোগ্য নয়। তুমি যদি চাও যে তুমি হচ্ছে বাতাসের মাধ্যমে তুমি বিদ্যুৎ উৎপাদন করবে টারবাইন দিয়ে, মনে করো যে কক্সবাজার মনে করো বিদ্যুৎ উৎপাদন করে টারবাইন দিয়ে, কুতুবদিয়াতে করে। এখন তুমি চাচ্ছ যে না, আমি এই সমুদ্রের বাতাসগুলো আমি ঢাকাতে নিয়ে আসবো একটা ফানেলের মাধ্যমে, এবং সেখানে আমি বিদ্যুৎ উৎপাদন করবো টারবাইনের সাহায্যে। পারবা? পারবো না কিন্তু। কেমন? অর্থাৎ ভূমিকে চাইলে কি করা যায় না, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় না, সেটা বাতাস যেখানে আছে সেখানে তোমাকে এই কাজটা করতে হবে। এটা তুমি চাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবে না। এটাকে আমরা বলি ভূমি স্থানান্তরযোগ্য নয়। 6 নম্বর আসছে, 6 নম্বর হচ্ছে ভূমি চিরস্থায়ী। অর্থাৎ ভূমিকে তুমি মারো, কাটো, ঘুষি মারো, লাঠি মারো, যাই মারো, ভূমি কখনো কি হবে না, শেষ হবে না, ধূলিসাৎ হবে না, ভূমি কখনো নষ্ট হবে না। তুমি এই একটা মাটি, সেখানে তুমি যাই করো না কেন মাটির নিচে মাটি থাকবে। তুমি মাটির উপর যদি একটা বোমা মেরে দাও তাও সমস্যা নেই, এটা মাটি কি থাকবে, মাটি থেকে যাবে, এটা কখনো নষ্ট হবে না। হয়তো বোমা মারলে সেখানে একটু কি হবে, ফসল কম হবে, বাট অন্য কিছু হইতে পারে সেখানে। বুঝতে পেরেছি? তো এটা বলা হচ্ছে যে ভূমি চিরস্থায়ী। এরপর হচ্ছে 7 নম্বর, ভূমির যোগান দাম নেই। অর্থাৎ ভূমি যে আমাদেরকে দিচ্ছে প্রকৃতি, সেই প্রকৃতিকে আমরা কোনো কিছু দিচ্ছি না। আমরা কি সূর্য আলোর জন্য কিছু ব্যয় করতেছি না। আমরা কি তোমার কিসের জন্য, সমুদ্রের জন্য কোনো ব্যয় করতেছি? আমরা কি বাতাসের জন্য ব্যয় করতেছি? আমরা কি নদীর পানির জন্য ব্যয় করতেছি? না। তার মানে আমরা বলতে পারি ভূমি এটা হচ্ছে, এটা কোনো যোগান দাম নেই, এটার জন্য আমরা এটার যে প্রকৃতি সেই প্রকৃতিকে কোনো কি দেয় না, যোগান দিই না বা দাম দিই না আর কি এটার জন্য। তা বলছে ভূমি আদিম এবং অক্ষয় ক্ষমতা আছে। অর্থাৎ ভূমির একটা আগে থেকে, আদিম বলতে আগে থেকে বোঝানো হয়, এবং অক্ষয় মানে হচ্ছে যেটা কখনো শেষ হবে না, এরকম ক্ষমতা আছে। আমরা বলি যে বাংলাদেশের মাটি সোনার চেয়ে ঘাটে, তুমি যদি একটা বীজ রোপণ করে দাও সেক্ষেত্রে গাছ হয়ে যাবে। তার মানে তুমি ভিতরে মাটির ভিতরে একটা কি আছে, মানে প্রত্যেকটা প্রকৃতিতে, মানে প্রত্যেকটা ভূমির মধ্যে একটা কি আছে, পাওয়ার আছে। যেমন সূর্য আলোর মধ্যে একটা কি আছে, ক্ষমতা আছে। সমুদ্রের একটা কি আছে, ক্ষমতা আছে, তাই না? বাতাসের একটা ক্ষমতা আছে। এটা আদিম এবং অক্ষয়, এটা কখনো শেষ হবে না, এটাকে বলা হচ্ছে। ভূমির বৈশিষ্ট্যগুলো এগুলো লিখতে হবে নাকি বর্ণনা করতে হবে? যদি বর্ণনা করতে পারে সেটা বেটার। যদি বর্ণনা করতে বেশি সময় চলে যায় তাহলে সেক্ষেত্রে তুমি বর্ণনা ছাড়া লিখবা। এই হচ্ছে কথা। তোমার প্রশ্নের উপর ডিপেন্ড করতেছে কতটুকু সময় দিচ্ছে তোমাকে এবং তুমি কতটুকু লিখতে পারতেছো সেটার উপর। আচ্ছা, এরপর আমরা চলে আসি 2 নম্বরে, শ্রম সম্পর্কে আমরা কথা বলবো। শ্রম মানে কি? শ্রম মানে বোঝানো হয় উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল কর্মপ্রচেষ্টাকে আমরা শ্রম বলে থাকি। দেখো, শ্রম আর শ্রমিকের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। কি পার্থক্য? যেমন আমরা যদি বলি শ্রম মানে হচ্ছে একটা কাজ, আর শ্রমিক মানে হচ্ছে যে এই কাজটা করে সেটাকে আমরা কি বলি, শ্রমিক বলি। তো শ্রমিকরাই কিন্তু শ্রম দিয়ে থাকে। আমরা কিন্তু শ্রমিকদের ক্রয় করি না, আমরা কিন্তু তার শ্রমটাকে ক্রয় করি। তার শ্রমের বিনিময়ে আমরা তাকে কি করি, পেমেন্ট করি। তাকে আমরা ক্রয় করতেছি না, তার জন্য আমরা ব্যয় করতেছি না, আমরা তার কাজের জন্য ব্যয় করতেছি। কেমন? তাহলে আমরা বলবো শ্রম মানে হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল কর্মপ্রচেষ্টাকে আমরা কি বলবো, শ্রম বলবো। এই শ্রমের পারিশ্রমিক হচ্ছে কেউ যদি আমার জন্য কাজ করে, শ্রম দেয়, তাহলে সেটার জন্য আমরা কি করবো, 2 ধরনের আমরা মজুরি পাই। একটা হচ্ছে সেটার জন্য আমরা কি দিয়ে থাকি, তাদেরকে সাধারণত মজুরি বা ওয়েজেস দিয়ে থাকি। সো একটা প্রশ্ন সেটা হচ্ছে শ্রমের জন্য তো মজুরি দিই, তাহলে বলছে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক এবং মানসিক 2 ধরনের শ্রম থাকতে পারে, একটা শারীরিক শ্রম, একটা মানসিক শ্রম। যেমন তোমাদেরকে আমি পড়াচ্ছি না, সো আমি এখন তাহলে কোন ধরনের শ্রম করতেছি বলো তো, কোন ধরনের শ্রম দিচ্ছি? 4 নাম্বারটা বুঝে নেবে, আরেকবার বলেন 4 নাম্বার কোনটা, আগে আমাকে বলো তোমরা, আমি কোন ধরনের শ্রম দিচ্ছি? 4 নম্বর বলছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। আচ্ছা, এটা সম্পর্কে পড়বা, বাট একটু বুঝো যে যখন আমরা উপকরণ বৃদ্ধি করতেছি কোন একটা জমিতে, মনে করো একটা জমিতে একজন আমি কৃষক ব্যবহার করলাম, একজন শ্রমিক উৎপাদন করছে, মোট উৎপাদন করছে 10, 2 জন ব্যবহার করছি, মোট উৎপাদন কিন্তু 20 হয় নাই। মনে করো মোট উৎপাদন হয়েছে 18, তার মানে প্রথম জন উৎপাদন করছিল 10, দ্বিতীয় জন উৎপাদন করছে কত, 8। 3 নাম্বার জন আরেকজন ব্যবহার করছে 3 জন, সেক্ষেত্রে উৎপাদন হচ্ছে টোটাল 24। তার মানে কিন্তু 3 নাম্বার জন কত করছে, 6 করছে। প্রথম জন 10, পরের জন 8, এরপর জন কত, 6। তার মানে এইরকম যে আমরা উৎপাদন উপকরণ যখনই বৃদ্ধি করতেছি উৎপাদনটা সে হারে বৃদ্ধি পাচ্ছে না, তার চেয়ে কম হারে বৃদ্ধি পাচ্ছে। এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি।
আচ্ছা, সবাই বলতেছে আমি হচ্ছে মানসিক শ্রম করতেছি। শোনো, আমরা দুইটাই করতেছি। আমি এক নম্বর হচ্ছে মানসিক শ্রম করতেছি, তোমাদেরকে পড়াচ্ছি। আবার দেখো আমি শারীরিক শ্রম করতেছি, আমি জোরে জোরে কথা বলতেছি, আমি দাঁড়ায় আছি। তো এটা আমার এক ধরনের শারীরিক কি হচ্ছে, শ্রম হচ্ছে। তার মানে শারীরিক এবং মানসিক শ্রম দুইটাই শ্রমে কি হচ্ছে, আমি দিচ্ছি। তাহলে তোমরা আমাকে কি বলবো? আমাকে শ্রমিক বলবা, তাই না? হ্যাঁ, শ্রমিক বলবা। আমি কি শ্রমিক? শ্রমিক আমি, ঠিক আছে? সবাই শ্রমিক। তোমরা হচ্ছে শিশু শ্রমিক, তোমাদের এখনো কি হয় নাই, তোমরা এখন 18 বছরের নিচে। 18 বছরের নিচে যত মানুষ আছে সবগুলোকে, মানে যত ছেলে মেয়ে আছে সবাই কি শিশু। তো তোমরা এখন যদি কাজ করো তাহলে তোমাদেরটা কি হবে, শিশু শ্রমিকের মধ্যে পড়বে আর কি, ঠিক আছে? তো আমরা যেটা করি সেটা হচ্ছে, হ্যাঁ তোমরা কাজ করতেছো, যেমন তোমরা পড়াশোনা করতেছো, এটা এক ধরনের শ্রম দিচ্ছ। তো হয়তো এটার জন্য তুমি টাকা পাচ্ছ না, মজুরি পাচ্ছ না, বাট মজুরি পাবা, পরে পাবা আর কি, ঠিক আছে? আমরা যেটা বলছিলাম সেটা তো শ্রম সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। শ্রমের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে শ্রমের পারিশ্রমিক কি বলো? মজুরি। এখন আসো শ্রমের বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলি। বুঝছো, শ্রম একটা জীবন্ত উপকরণ, বুঝছো তো? শ্রমের কি আছে, জীবন আছে। মূলধনের কিন্তু কি ছিল না, সরি তোমার কিসের, ভূমির কিন্তু কি ছিল না, তোমার জীবন ছিল না, জীবন্ত উপকরণ ছিল না। তারপর শ্রম ক্ষণস্থায়ী, তার মানে তুমি শ্রমকে চাইলে করতে পারবে না, রিজার্ভ করে, প্রিজার্ভ করে ফ্রিজের ভিতরে ঢুকে রাখতে পারবে না। কেন ঢুকে রাখতে পারবে না ফ্রিজের মধ্যে? কারণ তুমি যেমন আমি তোমাদেরকে আজকে মনে করো যে তোমাদের আজকে হচ্ছে দুপুরে ক্লাস, সকালে ক্লাস নেওয়ার কথা, তখন আমি অন্য আরেকটা কাজে গেছিলাম, যার কারণে আমার ইন্টার্নশিপের একটা বিষয়ে কথা বলার জন্য গেছিলাম একটা অফিসে। সো তোমাদের সাথে তাই ক্লাস নিতে পারিনি সকালে। সো যেটা হয়েছে সেটা হচ্ছে আমি তোমাদেরকে মনে করো ক্লাসটা না নিয়ে বসেছিলাম এখন এমনিতেই আর কি, মনে করো এখন তোমাদের ক্লাসটা নিয়ে নেই আমি। তাহলে কি হইতো, এই ক্লাসটা না নেওয়ার ফলে আমার জন্য যেটা হইতো সেটা হচ্ছে আমি এই সময়টা আর পাইতাম না তোমাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, তুই বলতে পারো স্যার আমাদেরকে পরবর্তী ক্লাসটা নিয়ে দিলে হয়ে যেত, হইতো, বাট তখন আমি তখন যে কাজটা করতাম, আমি পরবর্তী যখন নিচ্ছি ক্লাসটা, তখন আমি যে কাজটা করতাম সে কাজটা আমি করতে পারতেছি না, এখন করতে পারতেছি না। তার মানে সমস্যা না। সো শ্রমটাকে তুমি চালিয়ে করতে পারবে না, তুমি জমা রাখতে পারবে না, এটা ক্ষণস্থায়ী, এটা চলে যাবে, এটা হচ্ছে কিছুদিন থাকবে আর কি, এরপর এটা চলে যাবে। হ্যাঁ, এরপর আসো 3 নম্বর বলছে শ্রম গতিশীল উপাদান, অর্থাৎ শ্রমকে আমরা চাইলে এক দেশ থেকে অন্য দেশে, এক শিল্প থেকে অন্য শিল্পে, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারি, স্থানান্তর করতে পারি। এটাকে বলা হয় গতিশীলতা। কেমন? আমি যদি কোনো একটা জিনিসকে গতিশীল করতে না পারি, যেমন এক জায়গা থেকে কোনো জায়গায় স্থানান্তর করতে না পারি, সেটাকে বলা হয় স্থির। যেমন আমরা ভূমির ক্ষেত্রে বলছিলাম ভূমি স্থির, এটাকে তুমি চাইলে এক জায়গা থেকে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবে না, বাট তুমি শ্রম কি করতে পারবা, এক জায়গা থেকে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবা। আমাদের বাংলাদেশের শ্রমিকরা বাইরের দেশে গিয়ে কাজ করতেছে, আমরা শ্রমটা সেই দেশে করতেছি, আমরা দিচ্ছি, পাচার করতেছি, সেই দেশে আমরা দিয়ে দিচ্ছি কাজ করার জন্য। এরপর 4 নম্বর হচ্ছে শ্রমিকের দর কষাকষির ক্ষমতা আছে, অর্থাৎ শ্রমিকের মজুরির জন্য দর কষাকষির ক্ষমতা আছে, বাট ভূমির সেটা কি নাই, দর কষাকষির ক্ষমতা নাই। তারপর হচ্ছে 5 নম্বর শ্রমের যোগান সময় সাপেক্ষ। তুমি চাইলে শ্রমের যোগান বাড়াতে পারবে না। কেন বাড়াতে পারবে না? কারণ শ্রমের যোগান বাড়ানোর জন্য সময়ের প্রয়োজন। শ্রমের যোগান তখনই বাড়বে যখন জনসংখ্যা বৃদ্ধি পাবে। আবার বলছি, শ্রমের যোগান তখনই বৃদ্ধি পাবে যখন জনসংখ্যা বৃদ্ধি পাবে। তখন জনসংখ্যা বৃদ্ধি না পেলে শ্রমের যোগান বাড়বে না, কারণ শ্রমের যোগানটা দেয় একটা পরিবার, বা আমরা বলতে পারি শ্রমিক পরিবার থেকে বা আমাদের সমাজ থেকে শ্রমের যোগানটা হয়। এখন যখনই সমাজে মানুষ বাড়বে বা পরিবারে যখন মানুষ বাড়বে তখনই শ্রমের যোগান হবে। আমি যদি বলি যে কালকে আমার হচ্ছে 20 কোটি শ্রমিক দরকার, আমরা কি পাবো 20 কোটি শ্রমিক? না, কারণ বাংলাদেশে 20 কোটি শ্রমিক নাই। তুমি বললে রাতারাতি তার 20 কোটি শ্রমিক বাড়ানো যাবে না, যাবে? সেটা পসিবল না। এরপর চলে আসে 6 নম্বর হচ্ছে শ্রম সক্রিয় উপকরণ, মানে যে নিজে কাজ করতে পারে সেটাকে আমরা সক্রিয় বলে থাকি, যে নিজের কাজ করতে পারে। ভাইয়া, শ্রম মূলধন উৎপাদন এর কিভাবে গতিশীলতা আছে বুঝি নাই। শ্রম গতিশীল বলছি কারণ শ্রমিককে আমরা চাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি, ঠিক সেভাবে মূলধনকে আমরা পারি। যেমন তোমার কাছে বাংলাদেশে মনে করো যে 1 কোটি টাকা আছে, তুমি চাইলে সেটা বাইরে অন্য দেশে নিয়ে কি করতে পারবা, 1 কোটি টাকাটা ইনভেস্ট করতে পারবা। সো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়, টাকাটা নিয়ে যাওয়া যায়, কিন্তু ভূমিকে নিয়ে যাওয়া যায় না, সেটা বোঝানো হচ্ছে। আচ্ছা, আমরা পড়লাম এটা দুইটা। 3 নম্বরটা চলে আসি। 3 নম্বর হচ্ছে মূলধন, যেটাকে আমরা বলি ক্যাপিটাল। সো মূলধন মানে কি বোঝানো হয় দেখো, আমরা সাধারণত মানে তোমরা যারা ব্যবসা শিকার আছো তারা তো মোটামুটি বুঝো মূলধন মানে কি। আমরা সাধারণত যেটা বুঝি সাধারণ অর্থে আর কি, মূলধন বলতে কোনো একটা টাকা পয়সা যেটা দিয়ে কোনো একটা ব্যবসা বা বিজনেস শুরু করা হয় সেটাকে আমরা কি বলি, মূলধন বলি, তাই না? হ্যাঁ, এটাই ঠিক আছে, এটা ভুল না,
এটাও ঠিক আছে মূলধন। বাট অর্থনৈতিক ক্ষেত্রে বলা হচ্ছে মূলধনটা আমরা এভাবে ব্যাখ্যা করি, বলা হচ্ছে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত অংশ। কি বলছে? উৎপাদনের উৎপাদিত অংশ যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিকতর উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, তাকে আমরা কি বলছি? মূলধন বা ক্যাপিটাল বলছি। তার মানে ক্যাপিটাল বা মূলধন মানে কি? মূলধন হলো উৎপাদনের উৎপাদিত অংশ যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিকতর উৎপাদনের কি হয়? ব্যবহৃত হয়ে থাকে। এটা মানে তোমাদের একটু বোঝায়। মনে করো একজন কৃষক, সেই কৃষক এই বছর ধান চাষ করলো, সে 100 মণ ধান চাষ করলো, 100 মণ ধান উৎপাদন হয়েছে। সে 100 মণ থেকে দেখবা যে 1 মণ ধান সে বীজ হিসেবে রেখে দেয়, বাকি যেটা আছে 99 মণ সে কি করে ফেলে? এই বছর সে বিক্রি করে দেয়, অথবা সে কি করে? নিজে ভোগ করে। তাহলে এই যে 1 মণ সে বীজ হিসেবে রাখলো, সেই 1 মণ থেকে কিন্তু পরবর্তী বছর আরো কি হয়? আবার 100 মণ কি হয়? ধান উৎপাদন হয়। তাহলে দেখো এই যে 100 মণ ধান উৎপাদন হচ্ছে বীজ থেকে, তাহলে এখানে মূলধন বলতে বোঝানো হয় এই যে 1 মণ, এটাকে আমরা বলি মূলধন। তাহলে মূলধন আমরা একটু ব্যাখ্যা করি বিষয়টা। মূলধন হলো উৎপাদনের একটা উৎপাদিত অংশ। এই বছর উৎপাদন হয়েছে 100, সেখান থেকে একটা অংশ আমরা রেখে দিচ্ছি। অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত অংশ যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত হয় না। এখানে আমরা ব্যবহার করতেছি 99, এটা কিন্তু বর্তমানে ব্যবহার হয় নাই। বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিকতর উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, সেটাকে আমরা কি বলে থাকি? মূলধন বলে থাকি। আবার বলছি, 100 মণ একজন কৃষক উৎপাদন করেছে, সেখান থেকে সে 1 মণ ধান বীজ হিসেবে রেখে দিল, বাকি 99 মণ সে কি করে দিল? 99 মণ সে নিজে ভোগ করলো বা বিক্রি করে দিল। এই 1 মণ থেকে আবার আমি বেশি উৎপাদন করবো আর কি। তাহলে এই 1 মণটাকে আমরা মূলধন বলছি, কারণ হচ্ছে এই 1 মণটা হচ্ছে উৎপাদনের একটা উৎপাদিত অংশ যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে আরো বেশি উৎপাদনের জন্য ব্যবহার হচ্ছে। এই 1 মণটাকে আমরা তখন কি বলবো? মূলধন বলবো। বুঝতে পেরেছি? এটা এখানে বলছে মূলধন হলো উৎপাদন উৎপাদিত অংশ যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিকতর উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। সো এই মূলধনের পারিশ্রমিক হচ্ছে মূলধন যদি আমরা কারো কাছ থেকে, এখানে আরেকটা বিষয় বলি, এটা জাস্ট আমি একটা কৃষকের দিক থেকে বললাম। তোমরা বলতে পারো স্যার আমি যদি একটা ব্যাংক থেকে লোন নিই এবং ব্যাংক থেকে টাকা নিয়ে যদি আমি ব্যবসা শুরু করি, সেটা তো এক ধরনের মূলধন। হ্যাঁ ঠিক আছে, সেটাও মূলধন। তো সেটা একটু ব্যাখ্যা করি। মনে করো এটা হচ্ছে এবিসি ব্যাংক, এবিসি ব্যাংক। সো এই ব্যাংক তোমাকে মনে করো 1 লক্ষ টাকা ঋণ হিসেবে দিল, 1 লক্ষ টাকা ঋণ হিসেবে দিল। তোমাকে যদি আমি প্রশ্ন করি, এই যে 1 লক্ষ টাকা তোমাকে ব্যাংক ঋণ হিসেবে দিয়েছে, তুমি কি বলতে পারবা যে এই 1 লক্ষ টাকার ঋণটা কোত্থেকে এসেছে? দেখো ব্যাংক কিন্তু নিজের টাকা দেয় না তোমাকে, তোমাকে কি করে জানো? অন্য আরেকজন ব্যক্তি যে ব্যাংকে জমা করেছে, টাকা জমা করেছে, কত টাকা? 1 লক্ষ টাকা জমিয়ে সে ব্যাংকে রেখেছে, সেই টাকাটা ব্যাংকের কাছে আসছে। ব্যাংক যেটা করে সেই টাকাটা পুরোটা কি করে না, ব্যাংকের কাছে পুরোটা সবসময় সুন্দর করে মানে একদম সাজা গোজা রাখবে এমন কিন্তু না। ব্যাংক যেটা করে এটার একটা অংশ রিজার্ভ রাখে, একটা অংশ হচ্ছে যেটাকে আমরা বিধিবদ্ধ রিজার্ভ বলি। অর্থাৎ একটা অংশ হচ্ছে ব্যাংক কি করবে, এখান থেকে একটা অংশ 10% বা 17% বা 20% রেখে দিবে বিধিবদ্ধ রিজার্ভ। রাখার পরে বাকি অংশটা মানুষজনকে আবার কি দিয়ে দেয়? ঋণ হিসেবে দিয়ে দেয়। তো সে মনে করো আমি এখানে বিধিবদ্ধ রিজার্ভ এখানে বাদে দাও, বিধিবদ্ধ রিজার্ভ নাই, মনে করো 1 লক্ষ টাকা জমা পড়ছে ব্যাংকে, সেই টাকাটা তোমাকে ঋণ হিসেবে দিচ্ছে ব্যাংক। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই 1 লক্ষ টাকা, হ্যাঁ ঠিক আছে, এটা তোমার উৎপাদিত অংশ নয়, তুমি এখানে উৎপাদন করো না, বাট তুমি এটা পরবর্তীতে বেশি উৎপাদনের ব্যবহার করবা। তোমার এটা উৎপাদিত অংশ নয়, বাট যেই মানুষটা এই টাকাটা জমা করছে তার কিন্তু একটা উৎপাদিত অংশ তুমি ব্যবহার করতেছো। তার মানে আমরা বলতে পারি হ্যাঁ তুমি যেটা ঋণ নিচ্ছ সেটা তোমার জন্য উৎপাদিত অংশ নয়, বাট সেটা আরেকজনের উৎপাদিত অংশ। সেটা এ কি করছে, এই বছর ভালো একটা মুনাফা হয়েছে, সেখান থেকে একটা টাকা কি করছে, জমা করছে। তার মানে এই বছর একটা উৎপাদিত অংশ সে কি করছে, ব্যাংকে জমা করছে, তাই না? আমরা বলতে পারি হ্যাঁ ঋণটা হচ্ছে তোমার জন্য উৎপাদিত অংশ নয়, বাট সেটা আরেকজন উৎপাদিত অংশ, তুমি কি করতেছো ফিউচারে বেশি উৎপাদনে ব্যবহার করছো, এটাও কিন্তু মূলধন হবে। তাহলে আমরা বলতে পারি মূলধন হলো উৎপাদিত অংশ যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিকতর উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। সো এখানে এটা সম্পর্কে এটা বলছে আর কি, ঠিক আছে? তো এই মূলধনের পারিশ্রমিক কি জানো? যদি তুমি কারো কাছ থেকে মূলধন হিসেবে টাকা নাও, তাহলে তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে সুদ দিতে হবে, যেটাকে আমরা বলে থাকি ইন্টারেস্ট দিতে হবে, কেমন? তাহলে মূলধনের পারিশ্রমিক কি বলো? সুদ। আসো এরপর এটার বৈশিষ্ট্যগুলো একটু দেখি। বলছে মূলধন উৎপাদনশীল, মানে মূলধন দ্বারা আমরা কোনো জিনিস উৎপাদন করতে পারি, একদম সিম্পল বিষয়। মূলধন অতীত শ্রমের ফল, তাও সিম্পল, অতীত আমরা শ্রম করছি, পরিশ্রম করছি বিধায় আমরা মূলধন পাচ্ছি, আমরা টাকা জমাতে পারতেছি। সঞ্চয়ের ফল, সঞ্চয় করার মাধ্যমে কিন্তু মূলধন হয়। আমরা জানি যে তোমাদের একটা সিকোয়েন্স বলছিলাম, মনে আছে কিনা দেখো, প্রথম অধ্যায়ে
আমরা বলছি যে বেশি প্রফিট হলে, বেশি মুনাফা হলে সঞ্চয় বেশি হবে, সঞ্চয় বেশি হলে মূলধন গঠন বেশি হবে, মূলধন গঠন বেশি হলে বিনিয়োগ বেশি হবে, মনে আছে? আর বিনিয়োগ বেশি হলে কর্মসংস্থান বেশি হবে, কর্মসংস্থান বেশি হলে বেকারত্ব দূর হবে। তার মানে বেশি প্রফিট, বেশি সঞ্চয়, বেশি কি হবে? সঞ্চয় বেশি হলে তোমার মূলধন গঠন বেশি হবে, মূলধন গঠন হলে বিনিয়োগ বেশি হবে, বিনিয়োগ যদি বেশি হয় তাহলে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলে বেকারত্ব দূর হবে। বুঝতে পেরেছি তো? আচ্ছা, এরপর আসো, শ্রম কিভাবে পচনশীল? শ্রম পচনশীল কই লিখছি আমি? শ্রম পচনশীল লিখছি নাকি? কোথায় শ্রম পচনশীল পাইছো তুমি একটু বলো তো আমাকে। আচ্ছা, এরপর চলে আসো মূলধন সঞ্চয়ের ফল। অর্থাৎ মূলধন হচ্ছে কি হবে, আমরা অতীতে মানে একটা সঞ্চয় করছি সেখান থেকে এটার ফল হয়। তারপর মূলধন চিরস্থায়ী, এটাও সেম শ্রমের মতোই। মূলধনকে চাইলে আমি সারা জীবন করতে পারবো না, রেখে দিতে পারবো না। এটা আমি যখন আমার কাছ থেকে আমি মনে করি জমাচ্ছি টাকাটা, জমাতে জমাতে একটা সময় কি আমি কি এটা ইনভেস্ট করে ফেলবো, তাই না? এটা কিন্তু ইনভেস্ট হয়ে যাবে, অর্থাৎ সেটা আমি আর জায়গায় ব্যবহার করে ফেলবো, তখন সেই টাকাটা আমার কাছে আর মূলধন হিসেবে থাকবে না, সেটা কস্টিংয়ে বা খরচে চলে যাবে। সো মূলধন তো সবসময় চিরস্থায়ী থাকে না। তারপর হচ্ছে মূলধন ভবিষ্যতে আয়ের পথ সৃষ্টি করে। সিম্পল, ভবিষ্যতে আমরা বেশি আয় করতে গেলে মূলধন এটা দ্বারা হয়। মূলধন গতিশীল, মূলধন দ্বারা আমরা, মূলধন হচ্ছে আমি চাইলে এক দেশ থেকে অন্য দেশে, আমার কাছ থেকে তোমাকে, তোমার কাছ থেকে অন্যজনকে আমি দিতে পারবো। তো এটাকে আমরা বলি মূলধন গতিশীল উপাদান। মূলধনকে আমরা চাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি। লাস্ট অফ অল আমাদের সেটা হচ্ছে সংগঠন। সংগঠন মানে কি? সংগঠন মানে হচ্ছে আমরা বলবো এই যে আমরা তিনটা উৎপাদন উপকরণ বলছি, কি কি বলছি? ভূমি, শ্রম, মূলধন, উপরে যেগুলো বলছি আর কি। সেই তিনটা উৎপাদন উপকরণ থাকলেই কিন্তু উৎপাদন হয় না। যেমন ধর ভূমি আছে, মনে করো আমরা এই কলমটা বানানোর জন্য আমাদের একটা ফ্যাক্টরি আছে, এই কলমটা বানানোর জন্য আমাদের টাকা পয়সা আছে, এই কলমটা বানানোর জন্য আমাদের শ্রমিকও আছে, মানে কাঁচামাল কেনার জন্য মূলধন আছে, শ্রমিকও আছে, কিন্তু এটা উৎপাদন হবে না যতক্ষণ পর্যন্ত না কেউ একজন বলবে চলো আমরা এটা বানাই, এবং বানানোর পরে আমরা বলবো যে এইভাবে বানাতে হবে, ইনস্ট্রাকশন একজনে দিবে, তখনই কি হবে? এই পণ্যটা উৎপাদন হবে। তার মানে এটাকে আমরা বলি, এই যে ইনস্ট্রাকশন দেওয়া, সেটাকে আমরা বলি সংগঠিত করা। অর্থাৎ উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধনকে উৎপাদন কাজে নিয়োগ করে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার প্রচেষ্টাকে আমরা কি বলবো? সংগঠন বা অর্গানাইজেশন বলবো। আবার বলছি, উৎপাদন উপকরণ ভূমি, শ্রম, মূলধনকে উৎপাদন কাজে নিয়োগ করে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার প্রচেষ্টাকে আমরা কি বলবো? সংগঠন বলবো। কেমন? এই সংগঠনের পারিশ্রমিক সম্পর্কে আমরা এখানে কথা বলবো। সো সংগঠনের বৈশিষ্ট্য হচ্ছে সংগঠনের পারিশ্রমিক হচ্ছে মুনাফা। অর্থাৎ কেউ যদি তোমার ব্যবসাটা সুন্দর করে ম্যানেজমেন্ট করে দেয়, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মুনাফার একটা অংশ শেয়ার করতে হবে। অথবা তুমি যদি করো, তুমি যদি কোন একটা এই গণটা মনে করো তুমি বানাবা, তুমি সংগঠিত করছো, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছো, তাহলে তুমি কি পাবা? প্রফিট পাবা। তুমি প্রফিট একটা অংশ পাবা, তাই না? তাহলে এটাকে আমরা কি বলি? প্রফিট বলি। তাহলে একটা জিনিস মনে রাখিও, যেমন মূলধনের জন্য আমরা সুদ দিই, যেটাকে আমরা ইন্টারেস্ট বলি, আর সংগঠনের জন্য আমরা প্রফিট দিই, যেটাকে আমরা কি বলে থাকি? মুনাফা বলে থাকি। এই দুটো সম্পর্কে একটু পর আমি বিস্তারিত বলবো, মুনাফা এবং হচ্ছে তোমার ইন্টারেস্ট সম্পর্কে। কেমন? সো মুনাফা এবং ইন্টারেস্ট একটু পরে বলতেছি, অর্থাৎ প্রফিট এবং ইন্টারেস্ট সম্পর্কে পরে বলতেছি, আগে এটা শেষ করে ফেলি। বলছে সংগঠনের পারিশ্রমিক, মানে সংগঠনের পারিশ্রমিক হচ্ছে এটা একটা বিশেষ ধরনের শ্রম, সংগঠিত করতে পারে না। দেখবা যে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে সবাই কিন্তু সংগঠিত করতে পারে না। যেমন এটা একটা বিশেষ গুণ আর কি, সবার থাকে না, এটা সংগঠিত করতে সবাই পারে না। যেমন তুমি যদি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে দেখাবা, তারা হচ্ছে যখন কোনো একটা পিকনিকের আয়োজন হয়, তখন তুমি সবসময় ওই যে দুই একজন যারা আছে ওরাই সবসময় আয়োজন করে, বাকিরা কিন্তু আয়োজন করতে পারে না বা আয়োজন করে না। কেন করতে পারে না? কারণ তাদের মধ্যে সংগঠিত করার কি নাই, যে গুণাবলী, সেই গুণাবলী তাদের মধ্যে থাকে না। তারপর 2 নম্বর বলছে জীবন্ত উপকরণ। এই সংগঠনটাও শ্রমের মধ্যে জীবন্ত উপকরণ। এটার কাজ হচ্ছে পরিচালনা করা এবং তত্ত্বাবধান করা, সংগঠনের কাজ। তারপর হচ্ছে মুনাফা অর্জন। এই সংগঠনের কাজ হচ্ছে মুনাফা অর্জন করা এবং জনকল্যাণ করা। শুধু মুনাফা অর্জন এটার মূল কাজ নয়, জনকল্যাণ করতে হয় মাঝে মধ্যে। যাবতীয় যত ঝুঁকি আসে সব ঝুঁকি গ্রহণ করবে হচ্ছে এই সংগঠন। তাহলে সংগঠন পারিশ্রমিক হচ্ছে মুনাফা, এটাতে বলছি। এখন তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই ইন্টারেস্ট বা সুদ এবং হচ্ছে মুনাফা, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো। একটা হচ্ছে সুদ, যেটাকে আমরা বলি ইন্টারেস্ট, আরটাকে আমরা বলি মুনাফা, যেটাকে আমরা বলে থাকি প্রফিট। এই দুটোর মধ্যে পার্থক্য দেখো, সুদটা হচ্ছে হারাম আর মুনাফাটা কি বলো? হালাল। তবে কেউ এই প্রফিট বলে, মানুষকে বলে যে আমি প্রফিট নিচ্ছি, আমি সুদ নিচ্ছি না, কিন্তু সেটাও সুদ। যদি নাম বলো যে প্রফিট বললে সেটা প্রফিট হবে না যতক্ষণ পর্যন্ত না এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে না থাকবে।
শোনো বৈশিষ্ট্যগুলো শোনো। সুদের ক্ষেত্রে তোমার লস হওয়ার কোনো পসিবিলিটি নাই। অর্থাৎ তুমি কাউকে 1 লক্ষ টাকা দিছো, যে ধার দিছো, তুমি বলছো তোমাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, তোমাকে আমাকে প্রতি মাসে 10,000 টাকা করে দিতে হবে, সুদ দিতে হবে, এটাকে বলা হয় সুদ। এই সুদের কোনো রিস্ক নাই, তুমি 10,000 টাকা প্রতি মাসে পেয়ে যাবা এবং হচ্ছে তোমার টাকাটা, মূল টাকাটাও পাবা একটা সময় পরে গিয়ে, এটাকে আমরা সুদ বলি। এটার ক্ষেত্রে কোনো রিস্ক থাকে না। কেমন? তুমি টাকা জমা রাখছো, তোমাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি দিবে, একটা কি দিবে, তোমার ইন্টারেস্ট দিবে, সেটাকে আমরা সুদ বলি। এটার ক্ষেত্রে কোনো রিস্ক নাও না আর কি। তুমি রিস্ক যদি না থাকে সেটাকে আমরা কি বলবো, সুদ বলবো, হারাম। আবার মুনাফা মানে হচ্ছে প্রফিট, যেটার ক্ষেত্রে কি থাকবে, রিস্ক থাকবে। স্যার রিস্কটা কেমন? 1 লক্ষ টাকা আমি দিছি, 1 লক্ষ টাকা থেকে আমার 1 লক্ষ টাকা থেকে লাভ হইতেও পারে, নাও হইতে পারে। যদি লাভ হয় 1 লক্ষ টাকা থেকে, তাহলে আমাকে লাভের অংশ দিবে, লাভ সহ যত হয় তত দিবে। আর যদি লাভ না হয়, তাহলে আমাকে যত ক্ষতি হয়েছে সেটা আমাকে বহন করতে হবে। যদি তুমি ক্ষতি বহন না করো, শুধু অলওয়েজ লাভই বহন করো, তার মানে তুমি কি নিচ্ছ, ঘুরে ফিরে সুদে নিচ্ছ। আমি আবার বলতেছি, তোমাকে ক্ষতিও বহন করতে হবে। যদি তুমি ক্ষতি বহন না করো, তাহলে সেটা কি হবে না, ইন্টারেস্ট হবে না। কেমন? সেটা তখন কি হয়ে যাবে, সুদ হয়ে যাবে। সরি, প্রফিট হবে না, তখন সেটা সুদ হয়ে যাবে। বুঝতে পেরেছি? আবার দেখো, আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ব্যাংক, এখন তো বেশিরভাগই ইসলামী ব্যাংক নামে পরিচিত, বেশিরভাগ ব্যাংকে বলে কি, আমরা কি দিই না, আমরা হচ্ছে সুদ দিই না। কেমন? আমরা ইন্টারেস্ট দিই না, আমরা যেটা দিই সেটা হচ্ছে মুনাফা দিই, প্রফিট দিই। অ্যাকচুয়ালি কি প্রফিট? দেখো সমস্যাটা হয়েছে এই জায়গায়, সেটা হচ্ছে তারা অ্যাকচুয়ালি বলে যে এটা প্রফিট দেয়, কিন্তু তারা আসলে প্রফিট না, এটা সুদ হিসাবে কাউন্ট হবে। কেমন? আমি তোমাদেরকে বলি। হ্যাঁ, তুমি তাদের কাছে যখন টাকা জমা রাখতে যাও, তখন তারা বলবে যে আমরা অনেক সাধু, আমরা সুদ দিই না, সুদ নিও না। অর্থাৎ তুমি যখন টাকা জমা করতে গেছো, তুমি যখন আমানত হিসেবে তখন যখন তুমি করতেছো টাকা জমা করতেছো, তুমি মনে করো 1 লক্ষ টাকা ব্যাংকে জমা করবা, তুমি বিভিন্ন ব্যাংকে গিয়ে দেখবা, ইসলামী ব্যাংক বলো, অন্য ব্যাংকে বলো, অন্য ব্যাংকে, ইসলামী ব্যাংক ছাড়া অন্য ব্যাংকগুলো বলবে যে আপনাকে আমরা এত % করে কি দিবে, ইন্টারেস্ট দিব। ওরা সরাসরি বলে দিবে, অন্য ব্যাংক সরাসরি বলবে যে আপনাকে আমরা এত % করে ইন্টারেস্ট দিব, মনে করো এর উপর 10% ইন্টারেস্ট দিবে অন্য ব্যাংক। এমনি বলতে স্যার 10%, বেশি কমও দিতে পারে, আরো এমনি 10% ধরে নিলাম। কিন্তু ইসলামী ব্যাংক বলবে যে না, আমরা সুদ হারাম, সুদ আমরা নিনা দিনা। ঠিক আছে? কিন্তু কি করবে জানো, তুমি যখন টাকা জমা করতে গেছো, তখন তোমাকে বলবে যে আমরা সুদ দিনা নিনা, আমরা লাভ হইলে আপনাকে দিতে পারি কিছু অংশ, লাভ না হলে আমরা দিব না। যেটা করে অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকগুলো তোমার হচ্ছে এখানে, অন্য ব্যাংক যেখানে 10% তোমাকে দিবে, ইন্টারেস্ট দিবে, ইসলামী ব্যাংক তোমাকে সেখানে 3%, 4% কি দিবে, ইন্টারেস্ট দিবে। তার মানে ইসলামী ব্যাংকের কি, ইসলামী ব্যাংক অনেক কম তোমাকে দিবে, তোমাকে ইন্টারেস্ট দিবে। তার মানে ইসলামী ব্যাংক লাভ বেশি করবে। কেমন লাভ করে জানো? তুমি ঠিক আছে, হয়তো তুমি টাকা জমা রাখতে গেছো, সেজন্য তারা অনেক সাধু, তারা বলবে যে আমরা সুদ নিই না, দিই না, সো আপনার লাভ হলে পাইতে পারেন, নাও পাইতে পারেন। সো তোমাকে ঘুরে ফিরে 2-3% দিলেও দিতে পারে, নাও দিলেও সমস্যা নাই, তুমি কিছু বলতে পারবে না। কিন্তু যখন তুমি তাদের কাছ থেকে একটা লোন নিতে চাবা, তুমি মনে করো তাদের কাছে গেছো, তাদের কাছে গিয়ে বলতেছো ভাইয়া আমার টাকা লাগতেছে 1 লক্ষ টাকা, আমাকে টাকা দেন, 1 লক্ষ টাকা আমি লোন হিসেবে নেব, তখন কিন্তু একটু ঝামেলা হবে। ঝামেলাটা কি জানো? অন্য ব্যাংক তো সরাসরি বলবো, অন্য ব্যাংক বলবো যে হ্যাঁ আপনাকে আমরা 1 লক্ষ টাকা দিতে পারি, 1 লক্ষ টাকা আমরা ঋণ দিতে পারি। সো 1 লক্ষ টাকা ঋণের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 1 লক্ষ টাকা আমরা ঋণ দিব, সেটার জন্য আপনাকে 12% হারে কি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। এটা সরাসরি বলে দিবে। ইসলামী বলবেন না আমরা সুদ নিই না, সুদ দিই না, আমরা যেটা করবো, ইসলামী তখন কিন্তু আবার এটা বলবে না যে তোমার আমাকে কোনো কি দিতে হবে না, তোমাকে আমাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, 12% আমাকে দিতে হবে না, এটা বলবে না। কিন্তু ঘুরাই ফিরে সেম কথা, মানে কত কিছু নাম, মানে পলিসি বানাইছে, এই সেই কত কিছু বানায় টানায় সবকিছু মিলে কি জানো, মানে তোমার কাছে আলটিমেটলি তোমার কাছে কি বাধ্য করে তোমার কাছ থেকে নিবে, এই টাকাটা তোমার কাছে নিবে, আরো বেশি নিবে, যে পারলে কম নিবে না, 12% উপরে নিবে ইসলামী ব্যাংকগুলো। তার মানে তুমি যখন তুমি টাকা জমা রাখতে যাচ্ছ, তখন তোমাকে বলতেছে না ভাই আমরা সুদ দিই না, নিই না, তো তোমাকে সুদ দিবে না। কিন্তু যখন তুমি তার কাছে ঋণ নিতে যাচ্ছ, তখন কিন্তু তোমাকে বাধ্য হয়ে দিতে হবে, সুদ দিতে হবে। তখন কিন্তু তোমাকে মানে বেশি টাকা দিতেই হবে, মাস্ট। তুমি তার ঘরে লিখে রাখো, তুমি তার ঘরে কোনো একটা ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করিও, বলবো যে আপনাদের ব্যাংকে টাকা জমা রাখলে ইসলামী ব্যাংকে গিয়ে বলবা, তো বলবো যে আপনাকে কোনো আমরা সুদ দিব না বা নিবো না, আমরা নিই না, এগুলো করি না। কিন্তু যখন তুমি তাদের কাছে ঋণ নিতে যাবা, তখন কিন্তু তারা লাগাই দিবে কোনো একটা জিনিস। কিভাবে লাগাবে? যেমন ধর বেশিরভাগ সময় হয়তো সরাসরি মুখে বলে না, বাট এমন কতগুলো পলিসি তারা কি করে, মেনটেন করে, ঘুরে ফিরে সেম তোমার কাছ থেকে ওই ইন্টারেস্টটা তারা আদায় করে নিবে। আমার কথা বুঝতে পারছো? হয়তো বিভিন্ন নামে, মানে এভাবে সরাসরি না খেয়ে এভাবে একটু ঘুরাই খাওয়ায়। ওই বাঙালি আছে না, বাঙালিকে
কি বলবো, সত্যি কথা এটা। বাঙালি তো, বাঙালিকে মনে করো যে সোজাসুজি খাওয়ায় না, ঘুরাই খাওয়ায় আর কি। সো আলটিমেটলি এখানে ইসলামী ব্যাংকের আসলে অনেক বেশি লাভ কেন জানো? কারণ হচ্ছে আলটিমেটলি ইসলামী ব্যাংক যখন তোমার কাছ থেকে তোমাকে যখন ঋণ দিবে, তখন তারা মনে করো যে 12% হারে ইন্টারেস্ট নিয়ে ফেলবে তারা। কিন্তু যখন তুমি যখন তার কাছে টাকা জমা রাখতেছো, তোমাকে টাকা দিবে কত টাকা? 3 টাকা তোমাকে দিবে, 3% তোমাকে দিবে। তার মানে 12% নিচ্ছে মানুষের কাছ থেকে, দিচ্ছে কয় পার্সেন্ট? 3%। লাভ কয় পার্সেন্ট? 9%। কিন্তু অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এত লাভ হয় না। তাই অন্য ব্যাংকগুলো একটা এমন ঠিক করতে পারে না, ভালো করতে পারে না। ইসলামী ব্যাংক নাম একটা ইসলামী লাগাই দিলে কি হয়ে যায়, অনেক বেশি দ্রুত কি করে প্রফিট করতে পারে। কেন জানো? কারণ মানুষ ট্রাস্ট করে। মানুষ মনে করে যে না, এখানে মনে হয় সুদ দেয় না, ইসলামী ব্যাংক যেহেতু বলছে, না এখানে সুদ দেয়, এটা সুদের ব্যবসা পুরোটাই। ঠিক আছে? কেন আমি তোমাদেরকে বলি, যেমন ধরো অন্যান্য ব্যাংক কি করতেছে, অন্যান্য ব্যাংক হচ্ছে ইন্টারেস্ট হিসেবে 10% দিয়ে দিচ্ছে, নিচ্ছে 12%। তার মানে অন্য ব্যাংকের লাভ হচ্ছে 12% মানুষের কাছ থেকে নিচ্ছে, আর আবার দিয়ে দিচ্ছে কত পার্সেন্ট? 10% হারে যারা টাকা জমা রাখতেছে তাদেরকে দিয়ে দিচ্ছে। তো অন্য ব্যাংকের লাভ হচ্ছে 2%, কিন্তু ইসলাম ব্যাংকের লাভ কয় পার্সেন্ট? 9%। কারণ তারা বলে যে আমরা সুদ দিই না, কিন্তু এটা তো সরাসরি সুদ দিবে, বলবে যে আমরা এত পার্সেন্ট দেবো। ও ইসলাম ব্যাংক বলবে যে আমরা সুদ দিই না, তাই ওরা ইচ্ছা মতো দিতে পারে, কম হলে কম, বেশি হলে বেশি দিতে পারে। সো ওদের লাভ একটু বেশি হয় ইসলাম ব্যাংকের। আমরা কি বুঝছি? কতগুলো তোমাদের মনে রাখতে হবে, যেহেতু তোমরা ইকোনমিক্স পড়তেছো, তোমাদের বুঝতে হবে বিষয়গুলো। অনেকে আছে কি আমাদেরকে মাথার উপর কি মানে তেল দিয়ে চলে যায়, বুঝো নাই? আমরা বুঝি না আর কি, ঘুরে ফিরে সেম। অনেকে বলতে পারো স্যার আমি সৎ থাকতে চাচ্ছি, আমি এখন চাচ্ছি যে কি করব, তোমার হচ্ছে আমার টাকাটা যেন কিনা হয়, আমার টাকাটা যেন হালাল থাকে। সো স্যার আমি হচ্ছে টাকা ব্যাংকে জমা রাখতেছি, সেটার জন্য আমি তাদেরকে বলতেছি আমি কোনো সুদ নিব না। আমি বলবো যে ভাই আপনার কাছে আমার টাকাটা রাখেন, হেফাজতে রাখেন, আপনার কাছ থেকে আমি কোনো নিব না, সুদ নিব না, কিছু নিব না, আপনি আমাকে মূল টাকাটা দিলে হবে। হ্যাঁ, এখানে তুমি সৎ, তোমার কোনো সমস্যা নাই। কিন্তু আলটিমেটলি তুমি কি করতেছো জানো? আলটিমেটলি তুমি একটা সুদের ব্যবসায়ী করতেছো, তুমি মানে এনকারেজ করতেছো তাকে, তুমি আরো সুদের ব্যবসা করো। তুমি আমার টাকা সহ নিয়ে আরো বেশি লাভ করে আরো সুদের ব্যবসা করো, তুমি তাকে হেল্প করতেছো সুদের ব্যবসা করার জন্য। আলটিমেটলি সেটাই। এখন বলতে পারো স্যার কি করবো আমরা, এখন তো সবগুলো তো সুদের ব্যবসা। শোনো, এখানে একটা কথা আছে না যে নাইমা আছে কানামা ভালো। তো অন্যান্য ব্যাংকের চেয়ে ইসলামী ব্যাংকগুলো সেদিক থেকে ভালো, নাইমা আছে কানামা ভালো। কি করতে হবে? আমাদের তো রাখতেই হবে টাকা, তাই না? লেনদেন তো আমাদের করতেই হবে। একদম বাংলাদেশের যত হক্কানি রব্বানি মানে আলেম ওলামা আছে সবাই তো বিকাশ ইউজ করে, সবাই তো অ্যাকাউন্ট ইউজ করে না? করে। তো এটা কথা আর কি, যে নাইমা আছে কানামা ভালো, একটু ভালো থাকা ভালো, মানে বেশি খারাপ হওয়া আছে, একটু ভালো থাকা ভালো, এটা বলতে পারো। আরেকটা বিষয় তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখছে, তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা হচ্ছে স্বর্ণ কিনতে পারো। যদি টাকা পয়সা বেশি জমে তাহলে সেটা তোমার হালালও থাকবে এবং সেটাতে ইন্টারেস্ট বেশিও পাওয়া যায়। তুমি যদি এমনি ব্যাংকে টাকা জমা রাখো, 10% তোমাকে 12% মনে করো তোমাকে হচ্ছে ইন্টারেস্ট দিবে ব্যাংক। অর্থাৎ তুমি যদি ব্যাংকে টাকা জমা রাখো, ব্যাংক তোমাকে 12% লাভ দিবে, 12% তোমাকে লাভ দিবে। তো 12% মধ্যে কিন্তু পুরোটা তোমার লাভ না, মাথা রাখতে হবে। কি লাভ না জানো? কারণ হচ্ছে আমরা জানি প্রতি বছর আমাদের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে। সো যেই টাকাটা তুমি জমা রাখছিলে এক বছর আগে তুমি জমা রাখছিলে মনে করো যে 1 লক্ষ, আচ্ছা 100 টাকায় মনে করো, 1 বছর আগে তুমি 100 টাকা জমা রাখছো। 1 বছর পরে গিয়ে কিন্তু ওই তোমার মূল টাকাটা কিন্তু আর 100 টাকা থাকতেছে না, সেটা কিন্তু কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে জানো? কারণ হচ্ছে আগে 100 টাকা দিয়ে তুমি যে জিনিসটা কিনতে পারতা, 1 বছর পরে কিন্তু 100 টাকা দিয়ে সেই জিনিস কিনতে পারবে না, তার চেয়ে কম কিনতে পারবা। কেমন? তার মানে আমরা বোঝাই যে 100 টাকা যেটা ছিল আগের বছর, সেটা এই বছরে এসে 90 টাকার সমান মূল্যকে বহন করবে। তার মানে মূল্য কমে যায় আর কি, টাকার মূল্য। মানে ইনফ্লেশন রেটটা দিয়ে তুমি বুঝতে পারবা তোমার কত পার্সেন্ট লাভ হচ্ছে। তোমাকে যদি 12% ইন্টারেস্ট দেয় এবং একটা দেশে যদি মুদ্রাস্ফীতি হয় মনে করো যে 6%, 6% যদি মুদ্রাস্ফীতি হয়, অর্থাৎ জিনিসপত্রের দাম হচ্ছে 6% হারে বৃদ্ধি পাচ্ছে, গড় দাম, জিনিসপত্রের গড় দাম, তাহলে তোমার লাভ হচ্ছে কয় পার্সেন্ট জানো? 6%। এটা হচ্ছে তোমার লাভ। কেমন? আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশে এখন মুদ্রাস্ফীতির হার প্রায়, মানে আমরা যদি আমেরিকা সরকারের নীতি অনুযায়ী দেখছি, সেটা হচ্ছে গত বছরে এপ্রিলে ছিল, গত বছর এপ্রিলে ছিল হচ্ছে 9.33% হচ্ছে মুদ্রাস্ফীতির হার। এখন সেটা বাংলাদেশে এখন বর্তমানে মুদ্রাস্ফীতির হার কাউন্ট করলে সেটা মানে যদি আমরা এখন অ্যাকচুয়ালি কাউন্ট করি, সেটা হচ্ছে 30% উপরে চলে যাবে। তার মানে উল্টা তোমার লস। তুমি 12% ইন্টারেস্ট পাচ্ছ, কিন্তু তোমার ক্ষতি হয়ে যাচ্ছে কত পার্সেন্ট? 30% ক্ষতি হয়ে যাচ্ছে। আলটিমেটলি তোমার ক্ষতি আরো বেশি হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখলে। কিন্তু তোমার কাছে স্বর্ণ থাকলে সেটা কিন্তু দাম কমে না, উল্টা বাড়ে। আমার কথা বুঝছো? সো স্বর্ণতে ইনভেস্ট করতে পারো, শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারো, এগুলো ভালো। এগুলোতে ইনভেস্ট করলে তোমার টাকাটাও সেফ থাকবে,
টাকাটাও সুদমুক্ত থাকবে এবং হচ্ছে টাকাটাও কি থাকবে তোমার হেফাজত থাকবে এবং হচ্ছে তোমার কি বলতে পারো তোমার হচ্ছে লাভও হবে, জায়গা জমি কিনতে পারো আর হচ্ছে স্বর্ণ কিনতে পারো, এই দুটা। ব্যাংকে জব করা কি হারাম স্যার? এখন এটা নিয়ে অনেকে অনেকভাবে এটা বলে, বাট আলটিমেটলি হচ্ছে এখন বেশিরভাগ মানুষে করতেছে। সো আমি এটা সম্পর্কে এখনো রিসার্চ করতেছি, এটা হারাম হইতে পারে নাও হইতে পারে, বাট আমার যেটা এখন বর্তমানে যেটা ধারণা সেটা হচ্ছে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এটা নাও হইতে পারে। ঠিক আছে, হওয়ার সম্ভাবনা বেশি বলতেছি জন্য কারণ সেটা সুদের ব্যবসার সাথে জড়িত। সুদের ব্যবসা থেকে মুনাফা হলে সেই মুনাফা তুমি একটা অংশ পাচ্ছ। অনেকে বলতে পারো স্যার আমি পরিশ্রম করছি আমাকে বেতন দিচ্ছে, ভাই করো না পরিশ্রম, সমস্যা না, কিন্তু তোমার তো এটা তো একটা ইয়া থেকে আসতেছে না, মানে এমন জায়গা থেকে আসতেছে যে টাকাটা হচ্ছে হারাম জায়গা, সেখান থেকে টাকাটা তোমার প্রফিট হয়ে তোমার স্যালারি ঢুকতেছে আর কি। শেয়ার বাজার কি? শেয়ার বাজার সম্পর্কে বলতে হলে তো একটা আলাদা ক্লাস নিতে হবে, পুরোটাই কেমনে বুঝবা? ফার্স্ট চ্যাপ্টার এক্সাম, হ্যাঁ বলে দিব, আমি ফার্স্ট এক্সাম নিয়ে নিব, সমস্যা নেই, বলে দিব। সো এই কথাবার্তা আমাদের অনেক কিছু শিখতে হবে, বুঝো নাই লাইফে আমরা অনেক কিছু শিখতে হবে। এখন আমরা আসলে অনেকে হচ্ছে বোঝার বান করে না বুঝি, আবার অনেকে হচ্ছে বুঝি কিন্তু কি করতে পারি না, মানে এগুলো ঠিক করতে পারতেছি না আর কি। সো আল্লাহ একদিন যদি কি করে তৌফিক দান করে, তো সেগুলো নিয়ে আমরা কি করব, কথা বলবো, সেগুলো ঠিক করতে হবে, বুঝো নাই? তো ব্যাংক ব্যবসা, তবে এটা ঠিক করা এতটাই সোজা না, কারণ পৃথিবীতে পুরো পৃথিবী জুড়ে ব্যাংক ব্যবসা আছে, এটা ঠিক করা এত পসিবল হবে না। বলা হচ্ছে পৃথিবীতে একটা জাকির নায়কের একটা ভিডিও ছিল, ওইখানে বলা হচ্ছিল পৃথিবীতে যত ইসলামী ব্যাংক আছে কোনো ইসলামী ব্যাংকে কি নয়, পরিপূর্ণ ইসলামী ব্যাংক নয়। বলা হচ্ছে যেটা যে শুধুমাত্র কিছু সংস্থা আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে, তারা শুধু একদম পরিপূর্ণ ইসলামিক ওয়েতে ঋণ দেয়, ইসলামিক ওয়েতে তোমাকে করবে, সহযোগিতা করবে। বাট অন্যান্য যতগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে ইসলামী ব্যাংক নামে পরিচিত, সেগুলো একটা ইসলামী পরিপূর্ণ একটা ইসলামী ব্যাংক নয়, এটা বলা হয়েছে সে রিপোর্টে আর কি। সো ঠিক আছে, আমরা ক্লাসটা শেষ করছি এখানে, নামাজের সময় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে উৎপাদন ফাংশন মানে ম্যাথে ঢুকে যাবো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।